সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 846তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ তানবীর হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বাবা রূপ নিয়ে এসে মেয়ের সাথে করো অবৈধ সম্পর্ক। শুধু অবৈধ সম্পর্কই করে না, ওই প্রতারক বাবা একটা পরিবারকে পরিপূর্ণভাবে নিস্তেজ করে দেয়। দেখেন, তানবীর হোসেন পেশায় একজন প্রবাসী। তিনি দুবাই থাকে অনেক বছর ধরে এবং তার পরিবারের এই ঘটনাটা, এটা একটা পারিবারিক বাস্তব জীবন কাহিনী। এবং যেই প্রবাসী যে বাইরে বিদেশে আছেন তাদের জন্য গল্পটা শিক্ষণীয় হবে বটে। ইভেন প্রবাসীর যে পরিবারগুলা, তাদের বউ বাচ্চা সন্তান বাবা মা যারা বাংলাদেশে বসবাস করেন, তারাও এই পুরোটা গল্প শুনবেন, কারণ এই গল্পটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তানবীর ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানবীর হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা বোন, রয়েছে আমার দাদিমণি। আমরা টোটাল 1 ভাই 1 বোন। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, এটা চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝামাঝি সীমান্তের মধ্যে পড়েছে। এবং আমার বাবা একজন ব্যবসায়িক বটে, তবে বাবা কি ব্যবসা করে শুধুমাত্র বাস্তবতার খাতিলে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। আমার বাবা মূলত একজন মাদক ব্যবসায়িক। কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে আমার বাবা মাদক আনতো এবং এই মাদক আমার বাবা গোটা বাংলাদেশ, গোটা চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে আমার আব্বা এগুলো সাপ্লাই করতো। আমার বাবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, অঢাল টাকা পয়সার মালিক আমার বাবা। আমার বাবার কাছে অলওয়েজে লক্ষ লক্ষ টাকা থাকতো এবং বাংলাদেশের অনেক বড় বড় লেভেলের লোকজন আমার বাবার কাছে এসে ধর্ণা দিত শুধুমাত্র মাদক দ্রব্যের জন্য। যাই হোক, এভাবে মাদক ব্যবসা করে আমার বাবা একটা পর্যায়ে অনেক বেশি টাকার মালিক হয়ে যায়। এবং আমি যখন আস্তে আস্তে করে বড় হই, আমি তখন পড়াশোনা করি নাই। মানে ছোটোবেলা থেকে এত আদর ভালোবাসা পাই যার জন্য আমার পড়াশোনা করা হয়নি। এবং আমার যে বড় বোনটা আছে, আমার বড় বোনটা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। অনেক সুন্দরী থাকার কারণে অনেক ছোটোবেলায় আমার বড় বোনটার বিয়ে হয়ে যায়। এবং আমার মা একটু মোটামুটি ভালো ছিল। বাবা যে মাদক ব্যবসা করতো, এটা মূলত আমার মা পছন্দ করতো না। পছন্দ না করার কারণে আমার বড় বোনের বিয়েটা আমার মা একজন হুজুরের সাথে দেয়। এবং ওই হুজুরটা যথেষ্ট পরিমাণের গরিব ছিল, ইমামতি করতো মসজিদে, অল্প কিছু টাকা বেতন পেত। আমার মা আমার ওই বড় বোনকে বিয়ে দেওয়ার পরে বড় বোন জামাইকে নিজে একটা ব্যবসা ধরায় দেয় এবং সেটা সম্পূর্ণ আমার বাবার টাকায়। আমার বাবার টাকায় আমার বড় বোনকে বড় বোনের জামাইকে অনেক বড় ব্যবসা ধরিয়ে দেয় এবং আমার দুলাভাই ব্যবসা বাণিজ্য করে। যাই হোক, দুলাভাই ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা ইনকাম করতেছে, খুব ভালোভাবেই দুলাভাই চলতেছে। যদিও আমাদের সাথে দুলাভাইয়ের খুব বেশি একটা সম্পর্ক নাই, মানে আমাদেরকে দুলাভাই খুব বেশি একটা পছন্দ করে না। আমাদের বাসায় আসা, আমাদের সাথে কথাবার্তা বলা, আমাদের সাথে সম্পর্ক তৈরি করা, এই বিষয়টা দুলাভাইয়ের কাছে ভালো লাগতো না, যেটা আমরা মাদক ব্যবসা করতাম। এই জন্য দুলাভাই মসজিদে নামাজ পড়াইতো, ইমামতি করতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিল করতো, দিনের কাজ করতো। তো এভাবেই দুলাভাইয়ের দিনটা কাটতেছিল এবং আমাদের জীবনও একইভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এভাবে আমি যখন মোটামুটি একটু বড় হবার পরে আমি তখন আমার বাবার সাথে ওই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ি একদম পরিপূর্ণভাবে। টেকনাফ, উখিয়া সহ সীমান্তবর্তী এলাকাগুলো থেকে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আমার বাবা তখন মাদক আনার জন্য যাইতো, আমাকেও সাথে করে নিয়ে যাইতো। আমার বাবা মাদক এনে মাদকের গোডাউন তৈরি করেছে এবং সেই গোডাউন থেকে প্রতি কয়েকদিন পর পরে চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলা শহরগুলোতে আমার বাবার ডিলারের মাধ্যমে ওই মাদক সাপ্লাই করতো। এরকম করতে করতে আমি একটা সময় খুব বেশি টাকা পয়সার মালিক হয়ে যাই। একদম ছোটোবেলায় আমি অনেক দামি বাইক চালাইতাম, অনেক দামি গাড়িতে চলাফেরা করতাম। আমার বাবা শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করতো আর খরচ করতো। ওই টাকা দিয়ে না কোনো জমি জমা কিনতো, না কোনো ব্যবসা বাণিজ্য করতো। এবং এরকমও হইতো যে আমার আব্বা বেশিরভাগে নারী লোভী ছিল, মানে মেয়েদের প্রতি আমার আব্বার এক ধরনের একটা খারাপ নেশা ছিল। এবং যেই টাকা আমার বাবা ইনকাম
ইনকাম করতো তার প্রায় 80%, 80%ই শুধুমাত্র নর্তকীদের পিছনে, খারাপ মেয়েদের পিছনে নষ্ট করে দিত। আমার মা এসব কিছু জানতো, কিন্তু জানার পরেও আমার মা কোনো প্রতিবাদ করতে পারতো না, কারণ মায়ের প্রতিবাদে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলতো, মায়ের উপরে করতো পাশবিক নির্যাতন। এই জন্য আমার মা অনেক কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকতো, কোনো কথার প্রতিবাদ করতো না, কোনো কিছু বলতো না। এভাবেই আমার দিনগুলো কাটতেছিল। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। বড় হতে হতে একটা পর্যায়ে আমার বয়স তখন 17 থেকে 18 কাছাকাছি হয়ে যায়। তখন আমি পরিপূর্ণভাবে একজন মাদক ব্যবসায়ী, খুবভাবে মাদক ব্যবসা করে যাচ্ছে এবং আমার বাবা আমাকে সাপোর্ট করতেছে। বাবা ওই সময় আসলে খুব বেশি একটা ব্যবসা বাণিজ্য করতো না, ব্যবসা থেকে বাবা একটু সরে গেছে এবং ব্যবসার যেই সাইডগুলো, সমস্ত সাইডগুলো বাবা আমাকে বুঝিয়ে দিয়েছে। তখন আমি একাই ধাপিয়ে বেড়াতাম পুরো বাংলাদেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতাম, টাকা কালেকশন করতাম, মাল দিতাম এবং আমাদের কাছে সমস্ত কিছু বান্দা ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকা বলতে নোয়াখালী বলে একটা জায়গা আছে, ওইখানের মধ্যে গিয়েছিলাম মাদকের টাকা আনার জন্য। একটা লোক টাকা নিয়ে গেছে, মানে মাল নিয়ে গেছে বা টাকা দেয় নাই। ওই লোকটা টাকা দিচ্ছে না, টাকা ঘুরাচ্ছে। এজন্য ওই এলাকার লোকজন ধরে তার কাছ থেকে টাকা কালেকশন করার জন্য গিয়েছিলাম। তো টাকা কালেকশন করে গেছি। পরে প্রায় বিকেল 3:30 কি 4টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে তানভীর, সর্বনাশ হয়ে গেছে, তোর বাবার তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এটা যখন বললো তখন আমি খুব অবাক হয়ে গেলাম যে বাবাকে পুলিশে তো ধরার কথা না, কারণ আমরা তো সব জায়গায় চাঁদা দিয়ে আসতেছি, তাহলে বাবাকে ধরবে কেন? এরপরও ভাবলাম হয়তো স্পেশাল কোনো ব্রাঞ্চ আসছে এবং সেখান থেকে মেবি আমার আব্বাকে ধরে নিয়ে গেছে, এটা আমার কাছে মনে হলো। তো বাবাকে যখন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। বাবাকে তো নিয়ে গেল, এখন আমি কি করতে পারি? মানে তখন নিজের মাঝে অনেকটা খারাপ লাগা কাজ করতেছে যে বাবাকে নিয়ে গেল, আমার বাবার কি হবে, বা বাবাকে কোথায় সাপ্লাই দেয় নাকি, খুব খারাপ লাগতেছিল তখন নোয়াখালীতে। এবং তড়িঘড়ি করে নোয়াখালী থেকে আমি প্রায় রাত 10টা-11টার দিকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি তখন আম্মুরে জিজ্ঞেস করলাম যে আম্মু কী হয়েছে বলো, তোর আব্বাকে থানায় নিয়ে গেছে পুলিশে। তাই আমি পুলিশের ফোন দিলাম, যাদের সাথে আমাদের লেয়াজও আছে, ওদেরকে ফোন দিয়ে বললাম। এরা বলেছে না, আমাদের এখান থেকে কোনো লোকজন যায় নাই এবং আমরা কোনো মানে মাদকের অভিযানও চালাই না যে তোমার আব্বাকে ধরবো। তো তাহলে আমার আব্বাকে ধরে নিয়ে গেল কেন? যে থানায় বাবাকে নিয়ে গেল সেই থানায় গেলাম এবং গিয়ে প্রশাসনের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম, মূলত আমার আব্বাকে মাদক ব্যবসায়ী হিসেবে ধরেছে একটা নারীর মামলাতে। মানে আমার আব্বার সাথে ব্যবসা করতো মোহিনী নামের একজন মহিলা আছে, ইনিও চট্টগ্রাম শহরে উনি থাকতো। এই মোহিনীকে আমার আব্বু নাকি বিয়ে করে এবং অনেক বছর ধরে বিয়ে করার পরে সেখানে আমার আব্বা ওই মোহিনীর মেয়েও হয়, একটা মেয়ে সন্তান হয়। কিন্তু আমার বাবা ওই মহিলাকে কখনো স্ত্রীর মর্যাদা দিত না, বাড়িতে আনতো না এবং খুবভাবে টাকা পয়সাও দিত না। এবং এইগুলো যখন করে দেন হচ্ছে আমার আব্বাকে ওই মোহিনী মামলা করে আব্বাকে ধরাই দেয় পুলিশে। মূলত ওই মামলায় আমার আব্বু তখন জেলে গিয়েছিল। তখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে মার সাথে কথাবার্তা বললাম যে মা কী করা যায়। মা তখন অন্য লোকদের সাথে কথা বললো, বড় বোন জামাইয়ের সাথে কথা বললো। সবাই মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে এটা তো জানাজানি হয়ে গেলে মান সম্মানের একটা বিষয় আছে, যেহেতু নারী কেলেঙ্কারি, তো কীভাবে কী করা যায়। টাকা পয়সা দিয়ে খুব কষ্ট করে আব্বাকে তখন জেল থেকে বের করে আনলাম এবং বের করে আনার পরে আব্বার মুখ থেকে যেটা জানতে পারলাম যে আব্বু শুধুমাত্র নিজেকে এই মাদক সাম্রাজ্যে টিকিয়ে রাখার জন্য আব্বা ওই মোহিনীকে বিয়ে করে, কিন্তু কখনোই ভালোবাসে না বা মোহিনীর সাথে আমার আব্বার অন্য কোনো সম্পর্কও নেই। শুধুমাত্র ওই মহিলাকে আমার আব্বু বিয়ে করে একটা মাত্র কারণ, তা হচ্ছে ওই মহিলাকে দিয়ে আমার আব্বু ব্যবসা বাণিজ্য করতো এবং ওই মহিলার হাত ধরে আমার বাবা মাদক ব্যবসার সাথে জড়িয়েছে, এই জন্য ওই মহিলাকে বিয়ে করে। কিন্তু ওই মহিলাকে নিয়ে আমার আব্বু সংসার করতে চায় না, কাবিনের টাকাও নাকি দিয়ে দেয় এবং ডিভোর্সও করে দেয়, মানে তালাকও করে দেয়। কিন্তু এরপর ওই মহিলা বিভিন্ন মামলায় এটা ওইটা করে বিভিন্নভাবে তার মেয়েকে দিয়ে আমার আব্বুকে ফাঁসায় দিচ্ছিল। তো এরপরে প্রতিনিয়ত আমাদের বাড়িতে পুলিশ আসতে শুরু করে, মানে প্রতিটা মুহূর্তে পুলিশ আসে। পুলিশের জ্বালায় মানে বাড়িতে থাকতে পারি না এবং আমাদের যে মাদক ব্যবসা ছিল এটা তখন পরিপূর্ণভাবেই প্রায় বন্ধ হয়ে যায়। মোহিনীর সিন্ডিকেটে পড়ে আমাদের ব্যবসা বাণিজ্য তখন একদম লাটে ওঠে। আমাদের মাল তখন কেউ কিনে না এবং মোহিনী তখন অনেক কম টাকায় মাল সাপ্লাই দিতেছিল, যার জন্য আমার আব্বুর কাছ থেকে কেউ মাল নিচ্ছিল না। একে তো পুলিশের ঝামেলা, তার উপরে মাল সাপ্লাই দিতে পারি না, নগদ টাকা ঘরের মধ্যে আটকে আছে, খুব বিপদে পড়ে গেলাম। এবং একটা সময় আমার আব্বা হুট করে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, যেহেতু এই মোহিনী এরকমই করতেছে, আমি আরে মাদক ব্যবসা করব না, মাদক ব্যবসা ছেড়ে দিব এবং তোরে আমি অন্য কোনো কাজে লাগাই দিব, এই মোহিনীকে আমি থাকতে দিব না। মোহিনীর যত যা আছে আমরা সব কিছু মোহিনীর ধরাই দিব। এই কথা বলে বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তার সাথে আমার আব্বা তখন কন্ট্রাক্ট করলো এবং সেই পুলিশের মাধ্যমে মোহিনীর সমস্ত গোডাউনগুলো আমার আব্বা ধরাই দিল। এবং অবাক করার বিষয় হলো, ধরানোর পরেও ওই মোহিনীকে আমার আব্বা থামাইতে পারলো না। ব্যবসা বাণিজ্য সব কিছু মোহিনীর বন্ধ করে দেওয়ার পরেও মোহিনীর কাছে টাকার পাহাড় ছিল, যার জন্য সে এক এক সময় এক এক কিলারকে ভাড়া করতো আমাকে মেরে ফেলার জন্য, বাবাকে মেরে ফেলার জন্য খুবভাবে হুমকি ধুমকি দিয়েই যাচ্ছিল।
ওই সময় আমাদের পারিবারিক অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছিলো, খুব খারাপ অবস্থা। কারো কাছে কোনো টাকা পয়সা নাই, আব্বুও চলতে পারতেছিল না ঠিক মতো, আমিও পারতেছিলাম না। আমাদের লাখ লাখ টাকার মাল তখন গোডাউনে পড়ে আছে। সব কিছু মিলে তখন মানে কী করব, কোথায় যাব, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আব্বু তখন অনেকটা ভেঙে পড়ে, কী করব, কার কাছে যাব। এমত অবস্থার ভিতরে আমার আব্বু হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে। আমার আব্বু বলতেছে, দেশে থাকলে তুই যে কোনো সময় মামলা মোকদ্দমায় ফেসে যাবি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোহিনী তোকে টার্গেট করেছে এবং তোকে দিয়ে আমার ক্ষতি করবে। সো যার জন্য তুই দেশের বাইরে চলে যা। যদিও দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না ওই মুহূর্তে, আমি বাইরে যাব না আব্বুকে বললাম, কিন্তু আব্বু এরপরেও জোরাজোরি করে আমার জন্য ভিসা, পাসপোর্ট মোটামুটি সব কিছু রেডি করে ফেললো এবং আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে। তো আমার আব্বুর পরিচিত লোকজন আছে দুবাইতে পাঠাবে। তো আমি যেতে চাই না, বাট তারপর আমার আব্বা জোর জবরদস্তি করে আমাকে দুবাইতে পাঠিয়ে দিল। যদি মামলা টামলা বড় ধরনের মামলা খাওয়ার আগে যেন আমি চলে যাই, কারণ এই মাদক মামলাগুলো খুব মারাত্মক এবং এই মামলাগুলো খাইলে পরে বাঁচার উপায় থাকবে না। এই করে আমার আব্বু তখন আমাকে দুবাইতে পাঠিয়ে দিল। আমি তখন দুবাই চলে গেলাম এবং দুবাইতে যাওয়ার পরে ওইখানে আমার একটা রেস্টুরেন্টে কাজ হয়, অনেক বড় একটা হোটেলে। দেন আমি তখন ওই হোটেলে কাম করতেছি, টাকা পয়সাও ভালো ইনকাম করতেছি, সর্বদিক থেকে মোটামুটি খুবই ভালো অবস্থানের মধ্যে আছি, কোনো সমস্যা নাই। সব কিছু মিলিয়ে আমার দিনকালগুলো ভালোই কাটতেছিল এবং আব্বু আমাকে মানসিকভাবে অনেকটা সাপোর্ট করতেছে, বিদেশে থাকা অবস্থায় ফোনে যোগাযোগ করে। এইভাবে 1 বছর ধরে আমি দুবাইতে ছিলাম। 1 বছর থাকার পরে আমার মা তখন আমাকে ফোন দিয়ে বেশিরভাগ সময় কান্নাকাটি করতো। তা জিজ্ঞেস করতাম যে আম্মু কান্নাকাটি করো কেন, কী হয়েছে? আম্মু আমাকে অলওয়েজ বলতো আমার আব্বুর নাকি কথাবার্তা, আচার আচরণ কোনো কিছুরই সুবিধার না এবং আব্বু নাকি কেমন করে একটু অন্যরকম হয়ে গেছে। তা অন্যরকম কী হয়েছে আম্মুকে জিজ্ঞেস করলাম, জানতে পারলাম আমার আব্বা ওই মোহিনী মহিলাটার সাথে পুনরায় আবারও যোগাযোগ করতে শুরু করছে। যদিও বিষয়টা পরিপূর্ণভাবে ধামাচাপা হয়ে গেছে, মামলা মোকদ্দমা শেষ হয়েছে, আব্বা ব্যবসা বাণিজ্য করে না, ঘরবন্দি হয়ে গেছে এবং মোহিনী তার মতো করে দাপিয়ে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্যও করতেছে, আমার আব্বু করতেছে না। তা এখন হঠাৎ করে আমার আব্বুর মাধ্যমে জানতে পারলাম যে আমার আম্মুর মাধ্যমে জানতে পারলাম যে মোহিনী নাকি ব্যবসা বাণিজ্য করে এবং আমার মা আমার বাবাকে টোটালি ব্যবসা করতে দিত না, মানে টোটালিই দিত না। খুব ঝগড়া করতো আব্বু যদি এইসব ব্যবসা বাণিজ্য করতো, যার জন্য আমার আব্বা 1 পিস 2 পিস করে ওই মোহিনীর কাছ থেকে নেশা আনতো বা মোহিনীর সাথে ব্যবসাতে জড়াইতো। এক পর্যায়ে আমার বাবা ওই মোহিনীর কাছে বন্দী হয়ে যায়, মোহিনীর কাছে যায় এবং মোহিনীর সাথে বিভিন্ন এলাকাতে যায়, মাল সাপ্লাই করে এবং এক কথায় পুনরায় আমার বাবা আবারও ওই ব্যবসার সাথে জড়িয়ে গেছে এবং এটা সম্পূর্ণভাবে ওই মোহিনীর সাথে। আম্মু আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করে যে কী করবো, তোর বাবাকে কোনোভাবেই ওখান থেকে আনতে পারি না, তোর বাবা আবার ওই ব্যবসার সাথে জড়াইছে, ওই মোহিনীর সাথে থাকতেছে, একই ফ্ল্যাটে থাকতেছে, একই বাসায় থাকতেছে, এগুলো কি সহ্য করা যায়, আমি কি করব? তাই আমি আমারে বললাম যে আম্মু বাধ্য হতো, যা হবার তা হইছে, এই বিষয় নিয়ে আর কথা বলার দরকার নেই। আব্বাকে তো আমরা ঠিক করতে পারলাম না, ভালোর পথে আনতে পারলাম না, আব্বু ভালো হইল না, আব্বু যেহেতু ভালো হইল না, আব্বুর মতে, আব্বুর খুশিতে, আব্বু যেটা মন চায় আব্বু সেটাই করুক এবং কোনো কিছুতে আমার আব্বাকে আর বাধা দেওয়ার দরকার নেই। আম্মু তখন একইভাবে আমার মতো মেনে নিল যে ঠিক আছে, আব্বাকে আর কোনো কিছুতে বাধা দিবে না। তা আব্বা তখন আব্বার মতো করে চট্টগ্রামে চলে গেল, ওইখানে গিয়ে আব্বু থাকতেছে, আমি তখন ওইখানেই থাকতেছি, মানে দুবাইতে থাকতেছি। আমিও রাগ করে আমার আব্বার সাথে কথা বলি না, আব্বুর সাথে কথা বলি না, আব্বুর সাথে কোনো যোগাযোগ রাখি না এবং সমস্ত কিছু থেকে আমি আমার বাবাকে ব্লক করে দিয়েছি যে না, ওনার সাথে আমি যোগাযোগ রাখবো না, কথাবার্তা বলবো না। উনি যদি আমার সাথে এরকমই করলো, এটাই আমার সাথে করলো, এত বড় প্রতারণাই আমার সাথে করলো, তো এরপর থেকে আর ওনার সাথে কথা বলার কোনো মানে হয় না, আমি ওনার সাথে কথা বলবো না। দেন মায়ের সাথে তখন আমি মিশে আছি, বড় আপুর সাথে মাঝে মাঝে কথা বলতেছি, বড় আপুর বিয়ে হয়ে গেছে, সে তার শ্বশুর বাড়িতে থাকে, সেখান থেকে আমি বড় আপুর সাথে কথা বলি। তো এমতো অবস্থার ভিতরে হঠাৎ করে আমার বড় বোন জামাইয়ের সৌদি আরবে একটা ভিসা হয়, মানে উনি হঠাৎ করে সৌদি আরবে চলে যাবে। দেশের ইনকাম, ব্যবসা বাণিজ্য ওনার কাছে খুব একটা ভালো লাগে না এবং উনি ভালো একটা অবস্থানেও নাই। এই জন্য পরিকল্পনা করলো যে চলে যাবে, সৌদি আরবে চলে যাবে, ওখানে কোন মসজিদে নাকি নামাজ পড়াবে এবং ওখানে বেতনও ভালো। তাই আমি তখন দুবাই থাকা অবস্থায় আমার বড় বোন জামাই তখন সৌদি আরবে চলে গেল এবং সৌদি আরবে গিয়ে উনি তখন সৌদি আরবে থাকতেছে। এক পর্যায়ে সৌদি আরব থেকে উনি তখন আমার যে বড় বোন ছিল, আমার বড় বোন এবং আমার ভাগ্নি দুইটা ভাগ্নি আর বড় বোনকেও তিনি তখন সৌদি আরবে নিয়ে গেল। তো পরিবারের মধ্যে তখন আমার মা একা, আমার বোনটা মাঝে মাঝে আমাদের বাড়িতেই বেশি থাকতো, আমাদের বাড়িতে আসতো যাইতো। তো আমার বড় বোনটা সৌদি আরবে চলে যাওয়ার পরে আমার মা তখন পুরো একা হয়ে গেছে, মানে সবসময় মন খারাপ করে যে কি করা যায়, ও তো চলে গেছে, কান্নাকাটি করে। তেন আমাকে বললো তুই বিয়ে কর, তুই দেশে আয়, তুই বিয়ে শাদী কর। এবং বিয়ে শাদী করানোর জন্য মা আমাকে খুবভাবে প্রেশার দিতেছে যে দেশে আয়, বিয়ে শাদী কর, আমি তোকে বিয়ে করাবো। আমি মেয়ে দেখছি এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় মেয়ে দেখছি। তো আম্মু যখন বলতেছে যে আম্মু বিভিন্ন জায়গায় মেয়ে দেখছে, তখন চিন্তা করলাম যে ঠিক আছে,
তুমি মেয়ে দেখো, বিয়েরও যেহেতু বয়স হয়েছে, আর আমারও তো তেমন কোনো পছন্দ নেই যে কাউকে ভালোবাসি, কারোর সাথে কোনো সম্পর্ক আছে, এরকম তো আসলে আর কোনো কিছু না। সুতরাং বিয়ে করতে আমার তো কোনো আপত্তি নেই। ঠিক আছে মা, আমি বিয়ে করবো, তুমি মেয়ে দেখো। আম্মুকে অনুমতি দিলাম পরে আম্মু তখন এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে। বাট ওভাবে আমার আম্মু অনেকগুলো মেয়ে ঠিক করে ফেলে। আমাকে বলে তুই ছুটিতে আয়, আসলে তোর যেটা ভাল লাগে ওইটাই আমি তোকে বিয়ে করাবো। পরে আম্মুর কথা মতো আমি তখন দুবাই থেকে ছুটিতে বাংলাদেশে আসি। অ্যান্ড বাংলাদেশে আসলে পরেও আমার আব্বার সাথে কোনো যোগাযোগ কিন্তু রাখি নাই। আব্বু আর আমাদের এখানে আসে নাই, আমিও আর আব্বুকে ফোন টোন করি না, আব্বুর সাথে আমার যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ। অ্যান্ড বাড়িতে আসার পরে আম্মু আমার জন্য অনেক মেয়ে ঠিক করছে। তো আমি বিভিন্ন মেয়েদের বাড়িতে যাচ্ছি, মেয়ে দেখতেছি, কিন্তু ভাই আসলে কোনো মেয়েকে আমার ভালো লাগে না। মানে আমি আসলে দুবাইতে থাকা অবস্থায় যে হোটেলে ছিলাম, যে রেস্টুরেন্টে ছিলাম, তো সেখানে আমার ওয়েস্টার্ন মেয়ে পছন্দ, ওয়েস্টার্ন পোশাক পরা, খোলামেলা পোশাক পরা, এরকম মেয়ে আমার পছন্দ, এবং যেগুলো মডার্ন। কিন্তু আমার মা আমাকে যেসব মেয়ে দেখাচ্ছে গ্রামে, প্রতিটা মেয়ে খুব পর্দা করা এবং দেখতে শুনতে যে খারাপ তা না, মানে সর্বদিক থেকে ঠিক আছে, কিন্তু তাদেরকে কেন জানি মনে হয় যে আমার সাথে যাবে না, মানে এসব মেয়েগুলো আমার সাথে যাবে না। তা আমি খুব জোরাজোরি করতেছে, বিয়ে করে ফেল, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, তুই তোর বউকে তোর মতো করে সাজাবি, এটা ওইটা বলে। তা আমার কাছে মনে হলো যে না, আমার আসলেই ভালো লাগে না। প্রায় 2 মাসের মতো দেশে থাকি, যদি আমি 4 মাসের ছুটি নিয়ে গেছিলাম। 2 মাস এদিক ওদিক ঘোরাফেরা করে কোথাও আসলে আমার মেয়ে পছন্দ হয় নাই। 2 মাস পর আমি তখন ব্যর্থ হয়ে চলে আসি পুনরায়, আবারও হচ্ছে মানে দুবাইতে চলে আসি। আম্মু মেয়ে ঠিক করছে, বাট আমার পছন্দ হয়নি। তো দুবাইতে আসার পরে আমি পুনরায় আবারও দুবাইতে পড়ে আসি। এরকম করতে করতে আমি যে হোটেলে চাকরি করতাম, ওই হোটেলে হঠাৎ করে কিছু মেয়েকে আনা হয় বাংলাদেশ থেকে, মানে নতুন কিছু মেয়ে আনা হয় বাংলাদেশ থেকে। তো আমি তখন মোটামুটি পুনরায় সব কিছু জানি। তো সেখানে যে মেয়েগুলোকে আনা হয়, ওই মেয়েগুলো কিন্তু নতুন ছিল। তো বাঙালি হিসাবে আমাকে আমার যে মানে মালিক ছিল আর কি, ইনি ইন্ডিয়ান ছিল, ইনি আমাকে বললো যে তানবীর, বাংলাদেশ থেকে কয়েকটা মেয়ে আনা হয়েছে, মেয়েগুলোকে ট্রেনিং করাও, কীভাবে কাজ করতে হবে বা হোটেলে কাজ সম্বন্ধে তাদেরকে ট্রেনিং করাও। তো আমাকে যখন বললো ওইখানে, আমি তখন মেয়েগুলোকে ট্রেনিং করাচ্ছিলাম। সে জায়গায় আমি একটা মেয়ে পাই, ইভানা নামের, ওর বাড়ি হচ্ছে চিটংয়ে। এই মেয়েটার বাড়ি চিটংয়ে, এবং একটাই মেয়ে ছিল বাড়ি চিটংয়ে, আর বাকিগুলোর বাড়ি বিভিন্ন জায়গায়, যেমন খুলনা, বরিশাল, বা বেশিরভাগই বরিশালে মেয়ে ছিল। তো এগুলোকে আমি তখন ট্রেনিং করাচ্ছিলাম। ট্রেনিং করাইতে এই ইভানা নামের যে মেয়েটা ছিল, ও প্রচুর পরিমাণের অ্যাক্টিভ ছিল, মানে কাজের প্রতি যথেষ্ট অ্যাক্টিভ। একটা কাজ একবার বুঝাই দিলে পরে এটা দ্বিতীয়বার আর ওকে বোঝানো লাগতো না। খুবই কাজের প্রতি অ্যাক্টিভ ছিল, খুব মনোযোগী ছিল। তো এবার আমি ওকে কাজ শিখিয়ে দিচ্ছিলাম, এবং ওর মাধ্যমে বাকি যে মেয়েগুলো ছিল প্রত্যেকটা মেয়েকে আমি ট্রেনিং করাই ফেলি, মানে ওর সহযোগিতায় আর কি। ও আমাকে যেভাবে সহযোগিতা করতো, বাকি মেয়েগুলোরও ট্রেনিং হয়ে যায়, ও সবাইকে শিখিয়ে দেয় যে কীভাবে করতে হবে, কাজ কীভাবে করতে হবে। ও মোটামুটি আমার আয়ত্তে থেকে ও সব কিছু ঠিকঠাক করে। যাই হোক, আলহামদুলিল্লাহ এমন একটা মেয়েকে পাইছি, এবং ওকে পাওয়ার পর আমিও অনেক হ্যাপি, অনেক খুশি যে যত যাই হোক যে ওর মাধ্যমে আমি কাজ শিখাইতে পারবো। এভাবে ওকে দিয়ে সবাইকে কাজটা শিখেলাম। তখন হোটেল ভালোই চলতেছে, একটা সাইড মেয়েরা দেখতেছে, মেয়েদের সাইডটা, আমাদের সাইড আমরা দেখতেছি। তো আমার সাইডের ক্যাপ্টেন হচ্ছে আমি, এবং মেয়েদের সাইডের নতুন করে আসা অবস্থায় ইভানা তখন ক্যাপ্টেন হয়ে যায়, ও তখন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। তো এমন করে ঘোরাফেরা করতে করতে ইভানার সাথে মোটামুটি আমার একটা ফ্রেন্ডলি ভালো সম্পর্ক হয়। এটা কাজের জন্য, মানে কাজ করি এভাবেই ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তো আমাদের বন্ধ থাকে হচ্ছে রবিবার আমাদের বন্ধ থাকতো আর কি, ওইখানকার হোটেলের সিস্টেম রবিবারে বন্ধ। তো ওই রবিবারে বন্ধে তখন আমি আর ইভানা ঘুরতে গেছিলাম, মানে দুবাইতে বিভিন্ন সুন্দর জায়গা আছে। তো এর আগে কিন্তু আমি খুব একটা ঘোরাফেরা করতাম না, বা খুব কোনো জায়গায় যাইতাম না, বাট ইভানার সাথে সম্পর্ক হওয়ার পর একটু ঘোরাফেরার ইচ্ছা জাগলো, তো কিনে বিভিন্ন জায়গায় ঘুরতাম। তো একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, ইভানা, তোমার পরিবার সম্বন্ধে জানতে চাই, যে তোমার পরিবারে কে আছে বা তোমার পারিবারিক বিষয় সম্বন্ধে। তোর মুখ থেকে যেটা জানতে পারলাম যে ও নাকি ওর দূর সম্পর্কের এক কাকার কাছে বড় হয়, এবং ওর কাকাই ওকে বড় করে, বাবা মা কেউ নেই, এবং সেই কাকার মাধ্যমেও তখন বিদেশে আসে। শুনলে আমার খুব খারাপ লাগলো, যথেষ্ট পরিমাণের গরিব একটা মেয়ে, এবং ও আসলে কর্মের জন্য এখানে আসছে, এবং মোটামুটি ভালো একটা কর্মও পাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে আসার পরে এইভাবে ইভানার সাথে ঘোরাফেরা করতে করতে ও আমার খোঁজ খবর নিত, আমি ওর খোঁজ খবর নিতাম। একদিন হঠাৎ করে ইভানার ছবি আমার আম্মুর জন্য পাঠাই। মানে ওই সময় কিন্তু ইভানার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা হয় নাই, ও আমাকে ভালোবাসে না বা আমিও বাসি নাই, ভালোবাসার কথা বলাও হয় নাই। আম্মুর জন্য আমি তখন ইভানার একটা ছবি পাঠাইলে পরে আম্মুকে বলি যে আম্মু দেখো তো এই মেয়েটা দেখতে কেমন লাগে। আমার আম্মু দেখে বলতেছে, মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে সুন্দর, আমার মেয়েটারে পছন্দ হয়েছে। এক কথায় আমি তখন বললাম যে মা, পছন্দ যে হয়েছে, ও তো দুবাই থাকে, আমি যে হোটেলে চাকরি করি ওই হোটেলে চাকরি করে। এটা বলা মাত্র আমার মা তখন রেগে গেল যে হ্যাঁ, হোটেলে চাকরি করা মেয়েকে আমি আমার ছেলেকে বিয়ে করাবো নাকি? আমি তখন বললাম, করাবো না কেন, সমস্যা কি, বিয়েই তো করাইলে কি হয়েছে? আমার আম্মু বলে যে না, হোটেলে চাকরি করা কোনো মেয়েকে আমি বিয়ে করাবো না, এবং এটা কখনো হতে পারে না।
তা আমি আম্মুরে যতই বুঝাইলাম, আম্মু কোনোভাবেই ইভানার কথা শুনতেই পারে না। মানে ইভানার কথা শুনতেই পারে না যে না, হোটেলে চাকরি করা কোনো মেয়েকে আমার আম্মু বিয়ে করাবে না। তো এই অবস্থার ভিতরে তার 3-4 দিন পরেই, মানে আম্মুর সাথে আম্মুকে ছবি পাঠানো কিছুদিন পরে একদিন ইভানাকে, ওই সময় কিন্তু আমাদের মাঝে রিলেশন চলতেছে, যদিও বলা হয়নি, মুখে বলা হয়নি সম্পর্কের কথা, কিন্তু দুজনকে অনেক পছন্দ করি, আমাদের মাঝে সম্পর্কটা খুব ভালোই চলতেছে। তেন আমি তখন ইভানাকে বললাম যে ইভানা, মানে তুমি দুবাইতে থাকার দরকার কি, তুমি দেশে চলে যাও, তুমি দেখতে শুনতে ভালো, দেশে গিয়েও ভালো কিছু করতে পারবা। ও আমাকে বলে কেন দেশে কেন চলে যাবো? আমি তখন বললাম যে কারণ দেশে গেলে আমি তোমার বিয়ে করতে পারবো, ডিরেক্টলি বললাম। এটা বলার পর তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে কি বললেন এটা তানভীর ভাইয়া? আমি বললাম আমি যেটা বললাম এটা ঠিকই বললাম, আমার মায়ের জন্য তোমার ছবি পাঠাইছি, আমার মা তোমাকে এক দেখাই দেখে বলতেছে যে মেয়েটা দেখতে অনেক ভালো এবং সর্বদিক থেকে ঠিক আছে, এই মেয়েটাকে দেশে নিয়ে আয়, আমার আম্মা তোমাকে দেশে চলে যেতে বলছে। ও আমাকে বলে মানি, তার মানে কি দেশে গেলে আপনি আমাকে বিয়ে করবেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই বিয়ে করব, এবং তুমি দেখতে শুনতে যতটা ভালো, সর্বদিক থেকে আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাকে বিয়ে করলে তো আমি মানে অবশ্যই ভালো থাকবো, তো আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি থাকো। ও তখন আমাকে বলে প্রেম করব, ঘুরবো ফিরবো, মজা করব, মাস্তি করব, এরপরে না হয় বিয়ে করব। আমি বললাম না, প্রেম করব, ঘুরবো ফিরবো, মজা করব, এরপরে বিয়ে করবো, এটা হতে পারে না, তুমি আমাকে বিয়ে করে তুমি দেশে চলে যাও, এটা ওকে বললাম। ও তখন যদিও রাজি হইলো, মানে রাজি হইলো বলতে কোনো কিছু বললো না, বাট তার পরের দিন তখন হঠাৎ করে আমাকে বলতেছে যে না, ও দেশে চলে যাবে না, ও নিজের পায়ে দাঁড়াবে, যাকে বিয়ে করার করবেই, কিন্তু নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে টাকা পয়সা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করবে, এরপরেও বিয়ে করবে, এটা আমাকে বললো। তখন আমি নিজের মাঝেও খারাপ লাগা শুরু হলো। তো ও তো দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল, ও লম্বা ফর্সা বা সর্বদিক থেকে একেবারে দেখার মতো একটা মেয়ে। এই জন্য দেখা যায় যে এখানে তো অনেক ম্যানেজার আছে বাংলাদেশি, আবার অনেক ওয়ার্কারও আছে বাংলাদেশি, তারা অনেকে ওর উপরে নজর দিতে শুরু হলো, মানে ওর সাথে কথাবার্তা বলার জন্য ট্রাই করতেছে, ফোন নাম্বার নেওয়ার জন্য ট্রাই করতেছে, মানে এক কথায় ওকে পটানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে, আমাদের রেস্টুরেন্টে প্রায় অনেকেই। আমি তখন ভাবলাম যে কী করা যায়, এখন সবাই যেহেতু ওর প্রতি এইভাবে আকর্ষণ জমাচ্ছে বা ওর সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, আমার জায়গায় দাঁড়িয়ে আমি তখন কি করব, খুব বিপাকে পড়ে যাই। এভাবে 2-3টা দিন কাটার পরে আমি একদিন ইভানাকে বললাম যে ইভানা, একটা কাজ করি, তুমি যদি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চাচ্ছ না বা তুমি যাবাও না, তুমি থাকো, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করার পরে তুমি এখানে থাকো, আমার কোনো আপত্তি নেই, বাট তুমি আমি একসাথে লিভ টুগেদার করবো, মানে একসাথে থাকবো। ও আমাকে বলে যে না, এটা কেন? আমি বললাম যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার জন্য এটা করছি ওইটা করছি, তোমার বিয়ে হয়ে গেলে আমি কষ্ট পাবো, বা তোমার অন্য কেউ পছন্দ করে ফেলতেছে, এরকম করে তারে বুঝায় শোনায় খুব কষ্টের পরে রাজি করাইলাম যে ঠিক আছে, ও আমাকে বিয়ে করবে। এটা কি আসলে ভালোবাসার বিয়ে নাকি কিসের বিয়ে আমি জানি না, ও আমাকে বিয়ে করলো। এবং বিয়ে করার পরে আমরা তখন একসাথেই থাকতেছি, ওই দুবাইতেই বিয়ে করছি, জাস্ট হুজুর ডেকে কলমা পড়ছি আর কি, ওরকম একটা হুজুর ডেকে দুজনে মিলে কলমা পড়ছি। দেন ওকে আমি তখন আমার মতো করে রাখতেছি, আমার বাসা রাখতেছি, আমরা একসাথেই থাকতেছি। এইভাবে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে তখন অনেকে ওর সাথে লাইন মারার জন্য চেষ্টা করতো। অ্যান্ড এইভাবেই কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের দুবাইয়ের একজন শেখ ছিল, ও ঠিক আসলে ততটা ভালো ছিল না, একটু চরিত্রেতে সমস্যা ছিল, এই টাইপের লোক আর কি। তা ও তখন হঠাৎ করে ইভানাকে পছন্দ করে ফেলছে। ওইখানে আমাদের বারও ছিল, ইভানা বারও যাইতো আসতো, তো সেখান থেকে ওরা পছন্দ করছে, এবং করার পরে তখন ওইকে চাইছে আর কি, ইভানাকে চাইছে, এটা ম্যানেজারের মাধ্যমে জানাইছে। তো আমাদের যে ম্যানেজার আছে উনি কিন্তু আবার জানতো, ইন্ডিয়ান ম্যানেজার, উনি কিন্তু জানতো যে আমি ইভানাকে বিয়ে করছি, ইভান আমার বউ। তো এটা জানার পরে সে তখন আমাকে বলতেছে ডিরেক্টলি, ভাই একটা কাজ করেন, ইভানাকে দেশে পাঠাই দেন, কারণ ইভানার প্রতি অমুকের নজর পড়ছে এবং এটা কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে, ওকে দেশে পাঠান। আমি তখন বললাম ও তো দেশে যেতে রাজি হয় না, তো আমাকে ইন্ডিয়ান ম্যানেজারটা বলতেছে দেশে যেতে যদি রাজি না হয় তাহলে কিন্তু ওইখানে থাকতে পারবে না, আগে পরে ওকে থাকতে হলে এভাবে বিছানায় যেতে হবে, বিছানায় যাওয়া ছাড়া ওইখানে চাকরি করতে পারবে না। কথাগুলো শোনার পর তখন খুব খারাপ লাগলো। আমি ইভানাকে বোঝাচ্ছিলাম যে তুমি প্লিজ দেশে চলে যাও, এবং দেশে চলে গেলেই তোমার জন্য ভালো হবে, তোমার দিকে নজর পড়ছে, এখন এখানে তুমি থাকতে পারবে না। ওকে যতই বুঝাই শুনে লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে রাজি করাইতে পারছো, দেশে চলে যাবে। তাও দেশে কোথায় যাবে? আমি বললাম যে তুমি দেশে আমার বাড়িতেই চলে যাও, আমার আম্মুর কাছে যাও। ও বলে আমি যাবো না তোমার আম্মুর কাছে এইভাবে, কারণ তোমার আম্মু তো আমাকে পছন্দ করে না, আমি দুবাইতে থাকি এবং এখান থেকে তোমার আম্মু আমাকে মেনে নিবে না। পরে আমি তখন বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি সহ তোমার সাথে যাব। এরপরে আমি সেকেন্ড টাইম আবারও পুনরায় ছুটি কাটাই, আমি এবং ইভানা একইভাবে ছুটি কাটাই, দেন আমরা একইভাবে বাংলাদেশে যাই। এয়ারপোর্টে গেলে, চট্টগ্রাম এয়ারপোর্টে গেলে আমার মা তখন আমাকে রিসিভ করার জন্য আসে। আম্মু তো আমাকে দেখা খুব অবাক, সাথে ইভানা, দেখে ইভানাকে আম্মু পছন্দ করছে। তা পছন্দ করছে ঠিক আছে, বাট ওই যে হোটেলে চাকরি করে এটার জন্য আম্মু ওকে সবসময় একটু আর চোখে দেখতো, মানে
ভালো নজরে দেখতো না। সবসময় মনে করতো যে ওর ক্যারেক্টারে সমস্যা আছে এবং ভালো মেয়েরা তো কখনো বিদেশে যায় না বা ভালো মেয়েরা কখনো বিদেশে চাকরি বাকরি করে না। আমার আম্মু তো গ্রামের মানুষ এবং ওই গ্রামের যেসব চিন্তাভাবনা, ওই গ্রামের চিন্তাভাবনাটাই আমার আম্মুর মাথায় ঢুকে গেছে। সেই জায়গা থেকে আম্মু তখন এটাই ভাবতেছে। তা দেশে নিলাম পরে আম্মু তখন ইবানার সাথে থাকলো, মোটামুটি ভালোই আছে। তো ইবানার বাড়ি ঘর বা বাবা মা ওগুলাকে আমি আর কখনোই কোনো কিছু যাচাই বাছাই করি না। ওর কোথায় বড় হয়েছে, কোথায় ছিল, কী তার ঠিকানা, এগুলো কোনো কিছু আমি আর খোঁজখবর নিই নাই। কারণ এসব নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল না বলতে এই কারণে, কারণ এসব নিয়ে আমি করবোটা কি? আমি তো ওকে ভালোবাসি, ওকে পাইছি এবং ওকে নিয়ে আমি খুশি। তো ওর ওই মানে পিতৃক পরিচয় আমার ওই কোনো কিছুর প্রয়োজন নাই। বাড়িতে যাওয়ার পর আম্মু তখন আবার ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করলো এবং অনুষ্ঠানে ওর কিছু আত্মীয় স্বজন ছিল ওদের বাড়ির আর কি, যেখানে ও থাইছে ওইখান থেকে কিছু মেহমান আসছে। আমি কিন্তু আবার ওইখানে যাই না, আমার ছুটি খুব কম ছিল, যেহেতু দুজনেই ক্যাপ্টেন ছিলাম। তো সেখানে দুজনে একসাথে চলে গেছি। ইভানা তো একেবারেই চলে গেল সেখানে। আমার আসলে বেশি দিন থাকলে মালিক আমাকে হয়তো ক্যান্সেল দিয়ে দিতে পারে। এই জন্য ক্যান্সেলের ভয়ে আমি তখন পুনরায় আবারও খুব তাড়াতাড়ি চলে আসি দুবাইতে। এসে আমি তখন কাজকাম করতেছি। তো আম্মুর সাথে কথা বলি, ইভানার সাথেও কথা বলি। এভাবে প্রায় বেশি দিন না, মাসখানিকের মতো মনে হয় কাটে। এবং মাসখানিক পরে পারিবারিক একটা কলহর সৃষ্টি হয়ে যায়। পারিবারিক কলহটা ঠিক এরকম, আমার আম্মা কোনোভাবেই ইবানাকে মানতে পারতেছিল না। ইবানার চলাফেরা বা ও তো আসলে ওয়েস্টার্নে বড় হয়েছে বলতে দুবাইতে ছিল অনেক দিন। তো সেখান থেকে ওর যে ওর চলাফেরাটা খুব সহজে ও মানে লাইনে আনতে পারতো না। তো লাইনে আনতে পারতো না, তো এই জন্য ছোটো ছোটো পোশাক পরা এবং যে কারোর সাথে ফ্রি হয়ে কথা বলা, ঘোরাফেরা, এই বিষয়গুলো আসলে আমার আম্মা খুব স্বাভাবিকভাবে নিত না। আমার কথা হচ্ছে বউ থাকবে বউর মতো 24 ঘন্টা ঘরের ভিতরে ঘোমটা দিয়ে বসে থাকবে, বাইরে কেন যাবে, বাইরে কেন থাকবে, এই নিয়ে মোটামুটি আম্মু এবং ইভানার মাঝে এক ধরনের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, ঝামেলা সৃষ্টি হয়। এবং সেই ঝামেলা থেকে আমি মা এবং আমার বউ দুজনকেই চেষ্টা করি ঠিক রাখার জন্য। মাকে মায়ের মতো বুঝাই যে মা দেখো, ওর তো এই দুনিয়াতে কেউ নেই এবং তুমিও সব কিছু ওর সাথে এরকম খারাপ ব্যবহার করো না, দেখো না ভালোভাবে ওর সাথে থাকা যায় কিনা। আম্মুকে এভাবে বলি এবং একইভাবে ইভানাকেও বুঝাই যে ইভানা এরকমটা করো না, তুমি এরকম করলে আমার আম্মু কোথায় যাবে, আমার আম্মুর তো আর আমি ছাড়া কেউ নেই, তুমি একটু বুঝতে চেষ্টা করো। কিন্তু কোনোভাবে আমি ওই বউ শাশুড়ির মাঝে অ্যাডজাস্টমেন্টটা তৈরি করতে পারলাম না। আমার আম্মু কোনোভাবেই ইবানাকে গ্রহণ করতেছে না, একইভাবে ইবানাও আমার আম্মুকে গ্রহণ করতেছে না। বউ শাশুড়ির মাঝে তখন একেবারে তুমুল রকমের ঝগড়া শুরু হয়েছে। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে এখন আমি করবোটা কি। আমি না পারতেছি ইভানার পক্ষে যাইতে, না পারতেছি আমার আম্মার পক্ষে যাইতে, এবং দুটো জায়গার মাঝখানে পড়ে আমি তখন খুব বিপাকে পড়ে যাই যে আল্লাহ, আমার এই জায়গায় কী করণীয় আছে এবং আমি এখন কি করতে পারবো। টেনশন করতে করতে আমি তখন কিন্তু মোটামুটি টাকা পয়সা যা দিতাম আমার আম্মুর কাছেই দিতাম, ইবানার কাছে খুব একটা দিতাম না। এবং সেটাও ইবানার খুব রাগ ছিল যে তুমি তোমার আম্মুকে টাকা পয়সা দাও, আমাকে দাও না। আমি তো দুবাই থাকলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম, আমার তো আর তোমার টাকার উপরে ডিপেন্ড করে থাকা লাগতো না, আমার নিজেরই তো অনেক বেশি ইনকাম ছিল। আমি আমার ইনকাম সমস্ত কিছু ছেড়ে দুবাই থেকে বাংলাদেশে কেন চলে আসছি? শুধুমাত্র তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য। এবং সেই তুমি এখন আমাকে টাকা পয়সা দাও না, আমাকে সন্দেহ করো, তোমার মাকে টাকা পয়সা দাও। মানে মোটামুটি এই নিয়ে ওর সাথে আমার এক ধরনের একটা ঝগড়া, অলওয়েজ ঝগড়া। তখন আমি চিন্তা করলাম যে এভাবে ঝগড়াঝাটি না করি, আমি দেখি আমার মতো করে কোনো কিছু করা যায় কিনা। দেন আমি তখন ইবানার কাছে টাকা দিতে শুরু করলাম। ইবানাকে টাকা পয়সা দিচ্ছি, এবার আর আম্মুকে টাকা দিচ্ছি না। আম্মুকে দিচ্ছি ওই যে খরচের টাকা, বাট ইবানার অ্যাকাউন্টে একটু বেশি টাকা বাড়াচ্ছি। আম্মু তখন এই খবরটা পেয়ে গেছে, ইবানের নামে টাকা পয়সা পাঠাইতেছি এবং আমি ইবানের নামে জমিও কিনছি, শুধুমাত্র ওর বিশ্বাসটা আনার জন্য যে দেখো আমি তোমাকে ঠকাবো না, তুমি দুবাই থাকতে অনেক বেশি টাকা ইনকাম করতা, তুমি বাংলাদেশে গেছো, এখন আমি তোমাকে গৃহবধূর মতো করে রাখবো, এরকমভাবে না, আমি তোমার নামে জায়গাও কিনবো। তো ওর নামে আমি কয়েক ঘন্টা জায়গাও কিনছি গ্রামে, বিভিন্ন জায়গায় ওর নামেই কিনছি জায়গাগুলো। তো এখন এই জায়গা ওর নামে কেনার কারণে আমার আম্মা আরও বেশি খেপে গেল। আমার আম্মার কথা হলো, জন্ম দিলাম আমি, দুধ খাওয়াইলাম আমি, বড় করলাম আমি, অথচ বিদেশ যাই আর টাকা পয়সা দেয় বউরে, জায়গা সম্পত্তি কিনে বউয়ের নামে। এবার মনে করেন আম্মু যে কী পরিমাণের ঝামেলা শুরু করছে এসব বলার মতো না। একটা পর্যায়ে ইবানার গায়ে হাত তুলতে শুরু করে। এরকম করে সামনের দিয়ে কাটতে কাটতে এক পর্যায়ে হঠাৎ করে আমার আম্মা ইবানাকে তাবিজ করে, মানে ইবানাকে তাবিজ করে। এবং তাবিজ করার পরে যেটা আমি লোক মারফতে জানতে পারি, ইবানার মুখ থেকে রক্তবমি হয় এবং রক্তবমি হয়, প্রচুর রক্তবমি হয়। ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি বড় বড় ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার জন্য বলি এবং ডাক্তারদের কাছে ওর যে আত্মীয় স্বজনরা ছিল তারা এসে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই ওকে ঠিক করতে পারে না। বড় ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার পরে একই অবস্থা। এইভাবে একটা সময় তখন আমাদের বাড়ি থেকে চলে যায় ওদের বাড়িতে, এবং ওদের বাড়িতে যাওয়ার পরে সেখানে এলাকার যেই মানুষগুলো ছিল তারা তখন ওকে চিকিৎসা করে, মোটামুটি একটু একটু ঠিক করেও ভালো হয়।
তা ভালো হইলে পরে ও তখন ওখান থেকে আমাদের বাড়িতে আবার পুনরায় চলে আসবে, মানে শিফট হবে। তা আমাদের বাড়িতে পুনরায় আবারও চলে আসে, আসার পরে ওই আম্মা কিন্তু তাবিজ করেই যাচ্ছে। পুনরায় আমার আম্মা আবার ওর জন্য ওর চুল দিয়ে, নখ দিয়ে, কাপড় দিয়ে এমনি অমনি তাবিজ করতেছে, মানে ওকে পরিবার থেকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের পরিবারে না থাকতে পারে, আমাদের পরিবার থেকে চলে যায়। এই জন্য আবারও পুনরায় তাবিজ প্রমাণ করতে শুরু করলো। যখন এইভাবে তাবিজ প্রমাণ করতেছে, একটা পর্যায়ে কিছুদিন পরে ইভানা হঠাৎ করে আমাকে বলতেছে যে, তানভীর, তোমাকে একটা কথা বলি, শোনো, আমার একজন বাবা আছে, মানে উনি আমার চাচা, বাট আমি ওনাকে বাবা করে ডাকি, যার কাছে আমি বড় হয়েছি। তো আমি ওনাকে আমার এখানে নিয়ে আসতে চাই আমার বাড়িতে। তো উনি যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে উনি এই ধরনের তাবিজ তোমার যদি কেউ করে এগুলো কাটাইতে পারবে। তো আমি কয়দিন এখানে কি করব, আমি এখান থেকে চলে গেলেও মানুষ তোমাকে খারাপ বলে যে আমি তোমার মাকে রেখে চলে গেছি, এটা লোকেরা খারাপ বলে। আর থাকলে পরে তোমার মা আমার জন্য এরকম তাবিজ তোমান করে। তা আমি আমার ওই বাবাটাকে আমাদের বাড়িতে রাখি, ইনি যদি আমাদের বাড়িতে থাকে তাহলে মোটামুটি আমি একটু সেফ থাকবো। উনি অলওয়েজ যে দোয়া দরুদ পড়বে, আমাকে ফু দিবে এবং আমাদের পরিবারটাকে দেখে রাখবে। তুমি কি বলো? আমি তখন চিন্তা ভাবনা করলাম, একজন সদস্য যদি আমাদের পরিবারে থাকে, একটা পুরুষ মানুষ, তাহলে তো ভালোই হয়। এবং আমি তারপরেও বললাম যে তুমি ওই লোকের ছবি আমার জন্য পাঠাও। তো ইভানা তখন আমাকে ওই লোকের ছবি পাঠাইলো। দেখলাম যে যথেষ্ট পরিমাণের বুজুর্গ টাইপের মানুষ দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে আছে, গোপ আছে। মোটামুটি আমার খুব ভালো লাগলো যে না, ইনি ধার্মিক টাইপের একজন মানুষ হবে। আমি এক কথায় বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, লোকটাকে তাহলে তুমি রেখে দাও, যদি তোমার কাছে ভালো মনে হয় তুমি রেখে দাও। এই কথা ইভানাকে বললাম পরে ইভানা তখন যে ঠিক আছে, ওকে রাখবে। কথাবার্তা হইলো, এই লোককেও রাখবে। তো ওই লোককে তখন কিছুদিন পরে নিয়ে আসছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আনার পরে ওনার সাথে আমার মাঝে মাঝে ভিডিও কলে কথা হইতো। উনি আমার সাথে, বাবা কেমন আছো, ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা, ঠিকমতো কাজকাম করতে পারো কিনা, একেবারে নিজের সন্তানের মতো, মনে হয় যেন নিজের উরু থেকে আসছি, ওরকম সন্তানের মতো আমার সাথে খুবই নম্র ভদ্র ভালোভাবে কথা বলে। এবং মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এলাকার অনেকের মুখে শুনতে পাই যে তিনি নাকি যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এলাকার লোকজন সবাইকে নিয়ে বসে দিনের আলোচনা করে, ইসলামের আলোচনা করে। তা সবাই মিলে বলতেছে যে না, লোকটা খুবই ভালো এবং দেখতে শুনতেও ভালো, সর্বদিক থেকে সবাই ওনাকে পছন্দ করে। এক কথা, আমাদের এলাকার অনেক লোকে ওনার ভক্ত হয়ে গেছে। আমাদের বাড়িতে থাকতেছে, আমার বউ, সন্তান, মানে ওই সময় আমার সন্তানাদি হয়নি, আমার বউর সাথে খুব মিলেমিশে থাকতেছে। এই তো অবস্থার ভিতরে আমি তখন কিন্তু ওই দুবাইতে খুব ভালো অবস্থার মধ্যে চলে গেছি। এবং এরকম হয়তো যে আমি মান্থলি 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতাম, এত অবস্থা ভালো ছিল। তা যাইতে পারতাম না, ছুটির জন্য দেশে যাইতে পারতাম না। পরে আমি ইভানাকে করলাম যে তুমি দুবাইতে চলে আসো, যেহেতু তোমার ভিসা আছে, আমি তোর জন্য ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করি, তুমি এসে কয়েক মাস থেকে যাও, যেহেতু আমি যাইতে পারতেছি না। সে সময় কিন্তু আমার আম্মু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আগে যেরকম ইভানার সাথে ঝগড়া করতো, ঝামেলা করতো, ইভানার ওই বাবা আসার পর থেকে আমার আম্মু তখন পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। ইভানাকে আর কোনো কিছুতেই প্যারা দেয় না, কোনো ব্যাপার নেই, ইভানার সাথে খারাপ ব্যবহার করে না। সর্বদিক থেকে আম্মু তখন সব ঠিক আছে। দেন তখন ইভানা দুবাইতে আসবে, আমি ভিসা টিসা সব প্রসেস করে দিলাম। ও তখন দুবাইতে আসলো। তো দুবাইতে আসার পরে আমার বাসায় ও তখন 3 মাসের মতো থাকলো, ট্যুরিস্ট ভিসায় 3 মাস আমার সাথে থাকলো। আমরা অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা মাস্তি করলাম। ওর প্রতি আমার আরও বিশ্বাস জন্মে গেল। সেখান থেকে আমি ওকে দুবাই থেকে আবারও পুনরায় বাংলাদেশে পাঠালাম, ও দেশে চলে গেল। এবার আমি যত টাকা ইনকাম করতেছি সবই কিন্তু ওর কাছে দিচ্ছি। ও জমি কিনতেছে, প্রপার্টি কিনতেছে, চট্টগ্রাম শহরে জায়গা কিনছে, মোটামুটি সব কিছু করতেছে। আমার আম্মা তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায়, ঘুমায়। আম্মু হঠাৎ করে কেন এতটা শান্ত হয়ে গেল আমি এটা বুঝতেই পারলাম না। মানে আম্মু এতটাই শান্ত হয়েছে যে আমার বউ যদি বলে এখানে বসে থাকে, আমার আম্মা বসে থাকে। মানে সবাই বলল যে আমার আম্মার বয়স হয়েছে, এই জন্যই হয়তো আম্মু এরকমটা ভালো হয়ে গেছে। এইভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে এখানে ও দুবাই থেকে আসার পরে কিন্তু বাচ্চা কনসেপ্ট করছে, বেবি কনসেপ্ট করছে, এবং আমার একটা মেয়ে সন্তান হয়েছে। তো আমার মেয়ে বাবুটা হওয়ার পর আমি অত্যন্ত খুশি হই। আমারও খুব ইচ্ছা ছিল যদি আমার একটা মেয়ে সন্তান, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম। আমি একবার ওমরায় গিয়েছিলাম সৌদি আরবে, ওখানেও আমি বলে আসছি যে আল্লাহ, আমার যাতে একটা কন্যা সন্তান হয়, কারণ কন্যা সন্তানের প্রতি আমার অনেক টান ভালোবাসা। তো একটা কন্যার সন্তান হলো, সেই জায়গায় আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। তা বাবুটা হওয়ার পরে আমার বউকে আমি আরও বিশ্বাস করতেছি। আম্মুকে ফোন দিই, আম্মু ভালো আছি, কী করতেছো, এটা করতেছি। মানে এত সুন্দর করে আমার মা আমার সাথে কথা বলে, মানে আমি বলি বুঝাতে পারবো না, এতটা ভালো আমার সাথে। এবং আমার বউ আমার সাথে ভালো, এবং আমার বউ যেই লোকটাকে আনছে আমাদের বাসায়, তিনিও আমার সাথে খুব ভালো, এবং তিনিও নামাজ পড়া আলাদা একটা ঘরে থাকে। এইভাবে কাটতে আমার মেয়েটা হওয়ার প্রায় বৎসরখানিক পরে হঠাৎ করে আমাদের রাস্তার পাশে একটা জমি ছিল। তা ওই জমিটার দাম অনেক, প্রায় 25-26 লাখ টাকার মতো হবে। এই জমিটা আমি কিনছি প্রায় বছর 2 আগে। তা এই জমিটা হঠাৎ করে আমার বউ বিক্রি করে দিছে।
এবং জমিটা যে আমার বউ বিক্রি করছে এটা কিন্তু আমার মা আমাকে বলে নাই বা আমার মুখে আমি শুনি নাই। এলাকাতে আমার জমির পাশে আরেকজনের জমি আছে, ইনি আমাকে ফোন দিয়ে বলল যে তানভীর, তোমার বউ তো জায়গাটা বিক্রি করে দিল একটা ডেভেলপ কোম্পানির কাছে, তুমি কি বিষয়টা জানো নাকি? এটা বলার পর আমি বললাম যে কাকা কি বলেন? না আমি তো জানি না, ও জায়গা বিক্রি করে দিল, না আমাকে তো কোনো কিছু বললো না। পরে আমি ফোন দিলাম যে ইবানা, তুমি এখানকার জায়গাটা বিক্রি করলা, জমিটা বিক্রি করলা কেন? ও আমাকে বলে বিক্রি করছি, দরকার ছিল। কি দরকার ছিল? এত টাকা কী করছো? ও বলে করছি অন্য কাজে লাগাইছি। তা অন্য কী কাজে লাগাইছো বলো? ও তখন আর বলে না অন্য কী কাজে লাগাইছি, তা বলে না। তো বারবার এটা নিয়ে মোটামুটি আমাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। আমি ওকে বলি তুমি জায়গা বিক্রি করে কী করলা, আমার কাছে হিসাব দাও, কোথায় টাকা লাগাইলা, কোন কাজে লাগাইছো? আমার কাছে কোনো কিছু বলে না। একটা প্রশ্ন করলে ওইটাকে ঘুরে ফিরে 2-3 বারে উত্তর দেয়, মানে তেরামি করে। আগে যেরকম ধরেন আমার কথা শুনতো, আমার কথা মানতো, আমি যেটা বলতাম সেটাই শুনতো, আমার কথার বাইরে যাইতো না। বাট এখন জানি কেমন হয়ে যায়, মানে কোনো কথা বললে খুব রেগে যায় এবং নেগেটিভলি উত্তর করে। রাইট নাও কোনো কিছুর উত্তর করে না, কিছু একটা বললেই খেপে যায় যে তুমি এরকম করো কেন, এটা বললে ওইটা উত্তর দেয়, ওইটা বললে এটা উত্তর দেয়। মানে প্রত্যেকটা কথার ভিতরে ওর জানি কেমন একটা মানে একটা অন্যরকম ভাব ওর মাঝে চলে আসে আর কি। মানে কোনো কিছুরই সঠিক উত্তর করতে চায় না, দেড়গামি করে তেরামি করে, এমন একটা অবস্থা। আমি তো তখন ভাই খুব মানে এতটাই টেনশনে পড়ে যাই যে আসলে কি করব, মানে আমার জায়গায় দাঁড়িয়ে আমি কী বা করতে পারি। ওকে তো আমি আর কোনোভাবেই ঠিক করতে পারতেছি না, কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। এই মানে এরকম উরুচন্ডীর মতো চলাফেরা করতেছে এবং কথা একটা বলে আরেকটা উত্তর দেয়, এবং এরকম জমি বিক্রি করে ফেলো 25-26 লাখ টাকা, মুখের কথা না, এত টাকা কী করলো? আম্মুকে জিজ্ঞেস করে, ওই আম্মু তখন একদম বলার মতো, যেটা বলি ওইটার উত্তর দেয়। কোনো কথা বললে হ্যাঁ হুঁ ওরকম, মানে আম্মুর ভিতরে কোনো রকমের সেন্স নাই। একটা মানুষের ভিতরে যে সেন্সটুকু থাকে ওইটুকুন আমার আম্মুর ভিতরে নাই। এরকম করে কিছুদিন কাটার পরে আমার ভিতরে কেমন জানি ডাউট লাগলো যে আমার বউ আমার সাথে আগের মতো করে কথা বলে না, এবং কথা বলতে গেলে কেমন জানি আমাকে একটু অ্যাভয়েড করে, আমার সাথে কথায় কথায় রেগে যায়, খুব খারাপ ব্যবহার করে, এবং সবসময় একটু মেজাজটা অনেক গরম থাকে, প্রচুর মেজাজ গরম দেখায়। এবং এতটাই মেজাজ গরম দেখায় যে ভালো কথা বললেও রেগে যায়। ধরেন ভালো একটা কথা বলছি, ওর মানে গায়ে মনে হয় আগুন ধরে গেছে, ফোসকা পড়ে গেছে, এরকম খারাপ ব্যবহার করে। সর্বদিক থেকে তখন চিন্তা করলাম যে কী করা যায়, এরকমটাও কেন করে, আমি তাহলে এবার দেশে যাই। আমি তখন ছুটিতে দেশে গেলাম, এবং দেশে যাওয়ার পরে হঠাৎ করে মানে ও বলে আমার সাথে থাকবে না, মানে এক ঘরে আমার সাথে ঘুমাবে না। কেন? ও বলে ঘুমাবো না, আমার ভাল লাগে না। তা আমার সাথে এক ঘরে তুমি ঘুমাবে না, আমি তোমার হাজব্যান্ড, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ এবং আমাদের বাচ্চা আছে, তুমি আমার সাথে ঘুমাবে না মানে কি? ও বলে না, আমি একটা সিল্লা করতেছি, কী জানি কি সিল্লা করে, আমাকে বললো যে কি একটা সিল্লা করতেছে, ওই সিল্লা কমপ্লিট হওয়া পর্যন্ত ও আমার সাথে থাকবে না। তাই আমি বললাম যে সিল্লা কমপ্লিট হতে তোমার কতদিন লাগবে? ও বলে 4 মাস। তাই আমি বললাম যেটা কী বললা তুমি, আমি ছুটি আনলাম 3 মাসের, 3 মাস পর আমি চলে যাব, তো তোমার চিল্লেই যদি 4 মাস চলে যায় তাহলে তুমি আমার সাথে থাকবা কখন? আমার সাথে কখন থাকবা? এখন আমাকে বলে যে থাকতেই হবে, এরকম কোনো কথা আছে নাকি? সমস্যা কি? তোমার সাথে ছিলাম না, বাচ্চা হয়েছে না। কথাবার্তাগুলো খুব একটা সুবিধার মনে হলো না। এবং ওই যে জায়গাটাও বিক্রি করলো, এত লক্ষ লক্ষ টাকার জায়গা বিক্রি করলো, জায়গাটা বিক্রি করলে কী করলো মানে তারও কোনো হদিশ আমি পাইলাম না। কোথায় বিক্রি করলো, কোন জায়গায় বিক্রি করলো, কোনো রকমের হদিশ সন্ধান কিছুই পাওয়া গেল না। পরে আমার ভিতরে তখন ডাউট লাগতে শুরু হলো যে এইখানেই যে কিছু না কিছু একটা আছে বা কিছু না কিছু একটা ঘটছে, তা না হলে এরকম জায়গায় সম্পত্তিও বিক্রি করবে, তার কোনো খোঁজখবর আমাকে দিবে না, এরকম করে উড়োচণ্ডী চলাফেরা করবে, আমার সাথে মিজাজ দেখাবে। প্রায় 14-15 দিন কেটে গেল। 14-15 দিন পর আমার সাথেও ঘুমায় না, মানে আমার সাথে আসেই না, ওর রুমেও ঘুমায়। একদিন হঠাৎ করে দুপুরবেলা আমি বাজারে যাব, বাজার করার জন্য, তো ওর রুমে যাব, ওকে বলবো যে কী বাজার করব, বাজারের লিস্ট দেওয়ার জন্য। ওর রুমে যাব, ঠিক এমন সময় আমি দেখলাম যে রুম থেকে ওর বাবা, যে লোকটাকে ও বাবাটাকে, ইনি বের হয়েছে, এবং ইনার পরনে একটা লুঙ্গি ছিল, মোটামুটি একটু অশ্লীল অবস্থা, উনি বের হয়েছে রুম থেকে। গিয়েও আমি, আমার বউ মেক্সি পরা ছিল, ওকেও খুব ভালো অবস্থানে দেখি না, বাচ্চাটা পাশে শুয়ে আছে। এই ছোট্ট সিনটা তখন আমার মাঝে অনেক সন্দেহ জন্মাইলো যে কী ব্যাপার, এইটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম। এবং এই বিষয়টা নিয়ে পরে আমি আমার এলাকারই একজন লোকের সাথে আলোচনা করি, তিনি মোটামুটি অনেক বুজুর্গ। তারে বললাম যে ইনি আমাকে বলে আস্তাগফিরুল্লাহ মিন যালিক, এই লোকটার বিষয়ে কোনো কথা বললে কাফের হয়ে যাবা। সে যথেষ্ট পরিমাণের ইসলাম প্রিয় একজন মানুষ, দিনদার একজন মানুষ, এবং সে এরকম না, তুমি যেটা মনে করতেছো সে এরকম না, যথেষ্ট ভালো মানের একটা মানুষ। আবার ওই সময় কিন্তু উনি আমার সাথে আমার বাড়িতে পরিপূর্ণভাবে থাকতো না, কিন্তু দেখা যায় উনি আসতো 5 দিন 6 দিন থাকতো, আবার চলে যেত, আবার আসতো, আবার চলে যেত। এরকম করতে করতে এই জিনিসটা যেদিন আমি দেখলাম, ওই দিনই বিকেলবেলা উনি কিন্তু আবার চলে গেছে, ওনার ব্যাগট্যাগ নিয়ে উনি চলে গেছে। মানে উনি বিভিন্ন ইসলামিক কাজে চলে যায়, আজকে এই মসজিদে, কালকে ওই মসজিদে, বিভিন্ন মসজিদে যায়, এবং উনি এগুলাই করে। তখন চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার বউর সাথে একদিন খুব রাগারাগি করলাম
যে তুই আমার কাছে বলতেই হবে যে তুই টাকা কী করছস, নাহলে তুই আমার তোর নামে যত জায়গায় সম্পত্তি আছে সব আমারে ফিরিয়ে দে, আমি তোরা আমার ঘরে রাখবো না, আমার ঘর থেকে তুই চলে যা, তোর যেখানে ভালো লাগে তুই সেখানে গিয়ে থাক, আমি তোর বউ হিসাবে গণ্যও করবো না, আমি তোর কোনো খোঁজখবর নিব না, আমি তোর জন্য কী না করছি তুই এখন এরকম করতেছিস। এরকম করে রাতের বেলায় তার সাথে আমার একটু মারামারি হয়, হাতাহাতি, ওর রক্ত বের হয়, ওর মানে আমার হাতের আঘাতে ওর হাত থেকে রক্ত বের হয়, তাও খুব রাগারাগি হয়। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে ও রুমে নাই, দরজাটা খোলা, মেয়েটাও নাই, ও নাই, আমার মেয়েও নাই। এখন আম্মুরে বললাম দৌড়ে এসে, আম্মু কী হয়েছে? আম্মু কিছুই বলে না, মানে আম্মু কোনো কিছুই বলে না, জাস্ট নিজের দিকে তাকায় থাকে, ব্যাপ বলার মতো তাকায় থাকে, এবং আম্মুর মুখ থেকে পানি পড়ে, মানে আম্মু জানি কেমন একটু অন্যরকম হয়ে গেল। পরে কোথায় গেল আমি ওর খবর না পেয়ে আমি আমার বাড়িতে গেলাম, মানে ওদের যে ঠিকানা আছে ওই ঠিকানাতে গেলাম। যাওয়ার পরে ওদের অনেকে জিজ্ঞেস করে যে এই কই আসছে, ও অনেকে বলে যে না এখানে আসে নাই। এবার ও আমাকে যে ছবিটা পাঠাইলো ওর বাবার পরিচয় দিয়া, ওই ছবিটা ওর এলাকার লোকজনকে পাঠায় এবং আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে পাঠায়, যে চিনেন কিনা। সবাই বলে যে না ওরে চিনে না। তাই আমি বললাম উনি কি আপনাদের এলাকার? না, বলে না আমাদের এলাকার, ওর তো কখনো দেখিও নাই। কিন্তু আমাকে ইভানা যেটা বললো যে এই লোকের কাছে ইভানা বড় হয়েছে এবং এই লোক ইভানাকে বড় করছে, ইভানাকে খাওয়াইছে, পড়াইছে, অনেক স্মৃতি আছে, বাট ইভানার এলাকার লোকজন বলতেছে এই লোকটা কি তারা চিনেই না। তাহলে এই লোকটাকে এবং ইভানা কোথায় চলে গেল? মানে আমি তখন ভাই, না আমার তো সমস্ত প্রপার্টি নগদ টাকা যাই ছিল, কিন্তু সম্পত্তিগুলো তো ইভানা ওর নামে কিনছি, সব জায়গায় ওর নামে কেনা, জায়গা সম্পত্তি ওর নামে কিনা। পরে আমি পাগল হয়ে গেলাম যে না আমার সয় সম্পত্তির কী হবে, আমার জায়গায় সম্পত্তির, আমার মেয়েটার কী হবে, আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেছে। এবার খোঁজাখুঁজি করতে 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 আমার আম্মু এবার নাকে মুখে রক্ত বেরোতে শুরু হয়েছে। বাড়িতে আসার পরে আম্মুর অবস্থা এরকম দেখে আম্মুকে চিটং মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে 26 দিনের মতো আমার মাকে রাখলাম, কিন্তু মায়ের কোনো উন্নতি নেই। 26 দিন পরে বাড়িতে আসছে, আম্মু মরে যায় মরে যায় মরে যায়। তো এলাকার এক মহিলা আমাকে বলতেছিল যে তোমার আম্মুর যে এরকম অবস্থা, ডাক্তারের চিকিৎসায় কাজ না হলে একটু কবিরাজি চিকিৎসা করো। তা কবিরাজি চিকিৎসার কথা বলার পরে একজন কবিরা জানা হলো, কবিরা যাইসা দেখছে, দেখা বলতেছে যে আপনাদের বাড়িটা তো খুব খারাপ একটা বাড়ি তো বন্ধ বাড়ি, আপনার বাড়ির বিভিন্ন জায়গায় তাবিজ আছে, তাবিজ পুঁতে রাখা হয়েছে, আপনার বাড়ি আপনার মাকে কালো জাদু করে মানে স্থির রাখা হয়েছে, কালো জাদু করে রাখা হয়েছে, এবং আপনার আম্মুর শরীরে বিভিন্ন তাবিজ আছে। দেন আমার আম্মুর রান থেকে, মানে আমার আম্মু কাপড় পরতো, কাপড়ের নিচের রান থেকে এখানে তাবিজ বাঁধা আমার আম্মুর কবিরাজ বের করছে। আমাদের পুরো বাড়ি থেকে 41টা তাবিজ বের করছে কবিরাজে, 41টা তাবিজ পুরো জায়গা থেকে বের করছে। বের করে বলতেছে যে আপনাদের বাড়িতে কে ছিল? আমি তখন বললাম যে এরকম এরকম একজন লোক ছিল, এটা ঘটনা। উনি আমাকে বলতেছে যেই লোকটা ছিল এই লোকটাই তাবিজ করে আপনার বউকে নিয়ে গেছে এবং আপনার মাকে এরকম বিভস্ত্র অবস্থায় করে দিয়ে গেছে। আমি বললাম কি বললেন? বলে হ্যাঁ, এই লোকটা ভালো না এবং এই লোকটা একটা দুর্চরিত্র অবশ্যই। এবং আমিও তখন বিশ্বাস করতে বাধ্য হলাম যে আমিও তো নিজের চোখেই দেখলাম যে উনি আমার বউর সাথে এই ধরনের কাজ করতে। পরে আমি হুজুরে বললাম যে হুজুর আমার বউকে তো পাওয়া যাচ্ছে না, আমার বউকে তো এমনি এমনি নিয়ে গেছে। পরে তিনি আমাকে শুধু এটাই বললো যে পাহাড়ে পর্বতে খোঁজ তোর বউকে পাবি, মানে কবিরাজটা এটাই বললো যে পাহাড়ে পর্বতে খুঁজলে তোর বউকে পাবি। এইটুকুই আমাকে বললো, আর কোনো কিছু বললো না। কোনো কিছু না বলে উনি তখন তাবিজ তোমারগুলো উঠে উনি তখন চলে গেছে। এবার আম্মু তখন আস্তে আস্তে করে ভালো হচ্ছে, আগের মতো করে আম্মু তখন চঞ্চল চঞ্চল যে একটা ভাব আমার মায়ের মাঝে ছিল, এই ভাবটা তখন পুনরায় আমার আম্মুর মাঝে আবারও আসতেছে। এরকম চঞ্চল স্বভাবই ভাবটা আসতেছে যে আম্মু এরকম হয়ে গেল, আবার আগের মতো করে একটু চঞ্চল হয়ে গেল। তেন আমি আম্মুরে বলি যে আম্মু কী হয়েছে, ঘটনা কি তুমি আমাকে বলো। আমার আম্মু তখন বলতো এই লোকটা নাকি মানে এরকম করে আগুনে কি কি পুড়তো, পুড়ে আমার বউকে আর আমার মাকে দুই পাশে রাখতো, রেখে সংসারের শান্তির জন্য বিভিন্ন ধরনের করতো। এবং আমার আম্মা এটাও বলে যে লোকটা কিন্তু মনে হয় যে মুসলিম ছিল। আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এ লোকের প্রশংসা করে, যে মানুষটাকে সবাই এত ভালো বলে, সবাই বলে যে ওনার মতো মানুষই হয় না, অথচ আমার মা বলতেছে সে নাকি মুসলিম ছিলই না। আমার মা বলে উনি মুসলমান ছিলই না, উনি যে ধরনের কাজগুলো করছে এগুলো আসলে মুসলিম মানুষের কাজ না। না, আম্মুর কথা শুনে আমি তখন আরও অবাক হয়ে গেলাম। এরই মাঝে ধরেন আমার দুবাইয়ের ভিসার মানে আমার যে ছুটি ছিল, আমার ছুটিরও প্রায় মেয়াদ শেষের দিকে চলে আসছে। তখন মানে বুঝতে পারতেছিলাম না যে কী করব, কোন দিকে যাব। মানসিকভাবে তখন পরিপূর্ণভাবে ভেঙে পড়ছিলাম। পরে চিন্তা করলাম যে আমার লক্ষ লক্ষ টাকার সয় সম্পত্তি যেগুলো আমি আমার বউয়ের নামে কিনছি, বউকেও তো পাই না, বাচ্চাকেও পাই না, এবং মায়ের বাসমতে যে লোকটা আমাদের বাড়িতে ছিল হুজুর সেজে, এই লোকটা আসলে ভালো ছিল না। এলাকার লোকদের কাছে যতটুকু শুনলাম সে যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার আম্মুর মুখে শুনলাম যে ভালো ছিল না। এবং আমি নিজের চোখেও তো একটা দৃশ্য দেখলাম, ওইটা দেখার পরে বুঝলাম যে না, সে ভালো না। আমি এবার তারে খুঁজতে শুরু করি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, খোঁজাখুঁজি করতে 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 ভাই দীর্ঘ 8 মাস। আমার তখন দুবার বিষও ক্যান্সেল হয়ে গেছে। আমার দুবাইয়ের যে একটা কেরিয়ার ছিল, মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করার একটা সুযোগ ছিল,
সেটাও হাতছাড়া হয়ে গেল। আমি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে এখানে ওইখানে সব জায়গায় পাগলা কুকুরের মতো খুঁজতেছিলাম। তো পাহাড়ে পর্বতের কথাটাও যে হুজুরটা বলছিল ওইটার উপরে ডিপেন্ড করে লাস্ট পর্যন্ত আমি খোঁজাখুঁজি করতে করতে ওর সন্ধান শেষ পর্যন্ত পেলাম আপনার সীতাকুণ্ডের ওইদিকে একটা জায়গায়, এবং সেটা একটা মন্দিরের এরিয়াতে আমি সন্ধান পাইলাম ওইখানে আছে। এবং ওইখানে ও যে মুসলিম ধর্ম ত্যাগ করে ও হিন্দু ধর্ম পালন করতেছে, সনাতন ধর্ম পালন করতেছে, এবং আমার মেয়েটাও ওখানে আছে। এবং সেখানে তার দূর সম্পর্কের এক আত্মীয় আছে, সেই আত্মীয়টাও সনাতন ধর্ম পালন করে ওই আত্মীয়ের বাসায়ও আছে। তা ওইখানে গিয়ে আমি ওকে ধরলাম আজকে প্রায় 8 থেকে 9 মাস পরে ধরার পরে আমি বললাম যে তুমি এখানে কেন, তুমি এই ধর্ম কেন পালন করতেছো? আমাকে বলো আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার যেই ধর্ম পালন করা দরকার আমি সেই ধর্ম পালন করব, তুমি আমাকে বাধা দেওয়ার কে? আমি বললাম যে তুমি আমার কাছ থেকে আমার জায়গা সম্পত্তি সব কিছু লিখে নিলা এবং সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার বউ, তোমার সাথে আমার ডিভোর্স হয়, তালাক হয় নাই, তুমি এভাবে কেন চলে আসলো? বল আমি তোকে তালাক করে দিছি, আমি তোকে তালাক করছি, আমি তোমাকে তালাক করে এখান থেকে নিয়ে আসছি, তোমাকে তালাক করে আমি নিয়ে গেছি, বা তোমাকে আমি তালাক করে আসছি। তো আমার মেয়েটাও তখন ওইখানে। আমি ভাই কি করব? আমি কি আইনের আশ্রয় নিব নাকি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। প্রথমত চিন্তা করলাম আইনের আশ্রয় নিলে কি হবে, আইনের আশ্রয় নিলে ও প্রাপ্তবয়স্ক, ও যদি বলে আমার সাথে থাকবে না তাহলেও থাকবে না, ও চলে যাবে, আমি তো কিছু করতে পারবো না। আর যদি যে জায়গা সমুদ্রে আমি ওর নামে কিনেছি ও যদি অস্বীকার করে যে না ওর নামে এগুলো ওর নিজের টাকার কিনা, যেহেতু দুবাইতে ছিল, তাহলে তো আমি কিছু করতে পারবো না। তো আইনের আশ্রয় নিয়ে মনে হয় না যে আমি সঠিক কোনো সিদ্ধান্ত পাবো, উল্টো করে আমার কাবিনের টাকা দিয়ে ছাড়তে হবে। তো আমি তখন আইনের আশ্রয় নিলাম না, যেহেতু প্রতিটা এই পুরোটা ব্যাপারে আমার কাছে অনেক ঘোলাটে মনে হলো যে যেই বাবা পরিচয় যে লোকটা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে ছিল ওই লোকটা ভালো ছিল না। এলাকার মানুষের কাছে ছদ্মবেশে একজন হুজুর ছিল, কিন্তু আমার মায়ের মতে ওই লোকটা হিন্দু ছিল। এবং এইটার প্রমাণ আমি পাইলাম যে আমার বউ ইভানা আমার এই সংসার থেকে যাওয়ার পরে একটা হিন্দু ফ্যামিলিতে একটা হিন্দু পরিবারে ঢুকে গেল এবং একটা মন্দিরও পূজা করতে শুরু করলো। তার আমার মায়ের যে কথা ছিল যে লোকটা হিন্দু ছিল, আসলে এই লোকটা হিন্দু ছিল। তাহলে মূলত আমাকে এই লোকটাকে খুঁজে বের করতে হবে। তো আমি এই লোকটাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে এখানে ওইখানে আমি লোকের ছবি দিতে থাকি যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি তার আর খুঁজে পাইলাম না এবং কোনোভাবেই তাকে আর পাওয়া গেল না। অনেক মাস পরে আমি হঠাৎ করে একটা হিন্দুদের একটা ভিতরে একটা অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, ইন্ডিয়ার সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমার দুবাই থাকা এক ভাই, সে ভিডিওটা শেয়ার করেছে তার ফেসবুক পেজে। তা শেয়ার করার পরে সেইখানে যে লোকটাকে আমি দেখলাম দাড়িওয়ালা এরকম, ওই লোকটাকে দেখে আমার তখন মনে হলো যে এটা ওই লোকটা যে লোকটা আমার বাড়িতে ছিল। আমি দুটো ছবি মিলিয়ে দেখলাম, দেখার পরে বুঝলাম যে না, কথা তো ঠিকই আছে, এটা তো এই লোকটাই। এবার আমি তাকে আমার ওই বন্ধুকে ধরলাম যে দোস্ত এই লোকটার সন্ধান আমি চাই। পরে আমাকে দুবার ঠিকানা দিল যে ইন্ডিয়ার ঠিকানা তুই অমুক জায়গায় আছে এবং সেখানে গেলে তুই ওই লোকটাকে পাবি। ঠিকানা অনুযায়ী আমি তখন ইন্ডিয়াতে গেলাম এবং আমি তোকে ওইখানে ওনাকে পাইলাম। এবং পাওয়ার পরে আমি তখন সরাসরি ওনাকে দেখলাম যে উনি সেই লোকটাই যেই লোকটা আমাদের বাড়িতে ছিল, আমার ঘরে ছিল, আমার ঘরে খাইছে দাইছে ঘুমাইছে, বাট উনি আমাকে চিনতেই পারে না। আমি বললাম আপনি আমাকে চিনেন না, আমার নাম তানভীর, আপনি ইভানার বাবা বলে আমাদের পরিবারে গিয়েছিলেন, আপনি আমাকে চিনেন? উনি আমাকে চিনেই না এবং তিনি অনেক বড় একজন ধর্মগুরু ওখানকার। তা দেখা গেলো যে কোনোভাবে ওনারা আমি কোনো কিছু করতে পারলাম না। এবং আমার কাছে তখন যেটা মনে হইলো আর কি, তিনি অবশ্যই কোনো না কোনো একটা ফাঁদ পেতে আমার পরিবারে ঢুকেছে। যাই হোক, সে জায়গা থেকে আমি ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরেই ইন্ডিয়াতে আমি ওনার কিছুই করতে পারলাম না। ওইখান থেকে দেশে আসলাম। আসার পর চিন্তা করলাম বউরে কীভাবে আনা যায়। যদি আমার মাকে করে তাহলে তো আমার বউকেও করছে, নাইলে ওর মতো একজন ভালো মেয়ে কীভাবে এরভাবে ভারী ঘর সব কিছু ছেড়ে হিন্দু ধর্ম পালন করতে চলে যায়, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তাহলে কারণটা কি? পরিশেষে আমি ওই যে হুজুরটা আমার মাকে ভালো করছিল ওনার কাছে গেলাম। ওনারা হাতে পায়ে ধরে বললাম যে আপনার কাছে অনুরোধ, আপনি আমার বউটাকে ভালো করতে পারবেন? এইভাবে আমার বউটা হিন্দু হয়ে গেছে, হিন্দু ধর্ম পালন করতেছে, তা এরকম ওই যে লোকটা আমার বউকে হিন্দু বানালো সেও ইন্ডিয়াতে চলে গেছে। আমি তোকে পুরোটা বিস্তারিত ঘটনা খুলে বললাম। বলার পরে তিনি আমাকে বললো যে তোমার বউ অনেক বড় একটা চক্রান্তের শিকার হয়ে গেছে, এত সহজে বউকে আনতে পারবে না,
তবে তুমি চেষ্টা করো আমি যা যা বলি আমার এই সারণ পড়া, পানি পড়া এগুলো বউর উপরে প্রয়োগ করো এবং তুমিও হিন্দুর অভিনয় করে তোমার বউর সাথে মিশে যাও। বউর সাথে না থাকলে তুমি তোমার বউকে ভালো করতে পারবা না এবং সেখানে তুমি তোমার বউর সাথে মিশে তাকে আমি যে পানি পড়াগুলো দিই এগুলো তাকে খাওয়ানোর চেষ্টা করবা, তাকে দেওয়ার চেষ্টা করবা এবং বিভিন্নভাবে যে দোয়াগুলো দেবে এগুলো পইরা তাকে ফু দেওয়ার চেষ্টা করবা, করে তুমি তাকে কোনো না কোনোভাবে সেখান থেকে তুমি তাকে নিয়ে আসতে পারবা যদি তুমি আমার যুক্তি আমার পরামর্শ মতো চলো। এবার ওই হুজুরের কথা শুনে ওনার কাছ থেকে আমি কিছু দোয়া রেকর্ড করে নিলাম এবং পানি পড়া যা যা দেওয়া দরকার উনি আমাকে এগুলো দিলে পরে আমি তখন আমার বউয়ের কাছে গেলাম সীতাকুণ্ডের ওইখানে। যাওয়ার পরে বললাম যে তুমি যেহেতু হিন্দু হয়ে গেছো, আর এর মধ্যে আরেকটা ব্যাপার বলতে আমি ভুলে গেছিলাম, আমার মা কিন্তু মারা গেছে। এই যে আমি দৌড়দৌড়ি করতেছি বা এইসব নিয়ে আমি মায়ের খুব সেবা যত্ন করতে পারি নাই, মায়ের কাছে খুব আসতেও পারি নাই, যার জন্য আমার আম্মু ইন্তেকাল করেছে, আম্মু মারা গেছে। তা আম্মু মারা যাওয়ার পরে এরপরে আমি পরিপূর্ণভাবে আমার বউয়ের কাছে চলে গেলাম যে ঠিক আছে তুমি যদি হিন্দু হয়ে গেছো আমিও হিন্দু হয়ে যাব, আমি কেন আর মুসলমান থাকবো, আমি তোমার সাথে থাকবো এবং তুমি যেভাবে বলো এভাবে আমি তোমার ধর্ম অনুযায়ী চলবো, ঠিক আছে। এই বলে আমি তখন ওর সাথে মিশে গেলাম। মিশে গিয়ে ওর গায়ে পানি পড়া দেওয়া, এটা দেওয়া ওইটা দেওয়া এবং সমস্ত কিছু আমি তখন আস্তে আস্তে করতে শুরু করলাম এবং যেগুলো উনি শিখিয়ে দিল, ওই হুজুরে যেটা শিখিয়ে দিল ওইটা করতেছি, তার সাথে থাকতেছি, সে মন্দিরে যাচ্ছে আমি কোনো বাধা দিচ্ছি না। এরকম করতে করতে আস্তে 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 করে তার ভিতরে একটা ভালো লাগা অনুভূতি শুরু হয়ে গেল যে ও নিজেই আমাকে তখন একটা পর্যায়ে এইটা প্রায় 4 মাস পর্যন্ত আমি তার সাথে করি কন্টিনিউ। পানি পড়া, দোয়া পরে ফু দেওয়া, রাতেও ঘুমাই গেলে আমি দোয়াগুলো পরে পরে ওর মুখে ফু দিতাম ঘুমাই থাকলে। এবং এগুলো করতে করতে প্রায় 4 মাস পরে ও নিজেই আমাকে আস্তে আস্তে বলে যে আমি হিন্দু কেন হইলাম, আমি এখানে কেন চলে আসলাম। আস্তে 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 ওর ভিতরে চেঞ্জগুলো কাজ করতে শুরু করে। আমাকে বলে চলো আমরা আবার দুবাই চলে যাই এবং দুবাই থেকে আমরা একসাথে থাকবো, দেশের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিব, আমাদের এই দেশে থাকার দরকার নাই, তুমি আমার সাথে চলো, আমার সাথে তুমি চলো, এরকম করে ওরে বুঝাই। আলহামদুলিল্লাহ 1 দিন 2 দিন 3 দিন বুঝাইতে বুঝাইতে একদিনও হঠাৎ করে রাজি হয় ও দুবাইতে চলে যাবে। পুনরায় এবার আমি ও দুজনেই দুবাইয়ের জন্য অ্যাপ্লাই করি, যেহেতু দুবাইতে আমরা দীর্ঘদিন ছিলাম, আমার ওখানে মোটামুটি পরিচিত মানে ভালো অবস্থানে ছিলাম। সেখানের একজন আরবি কফিল ধরি, মানে এই আপনার দুবাই শেখ, ওরে দইরা আমরা আমার স্বামী স্ত্রী দুজনেরই ভিসা লাগে এবং আমার বাবুটারও ভিসা লাগে। পাসপোর্ট করে আমার বাবুর সব কিছু ওকে করে আমরা তখন এই সীতাকুণ্ড থেকে ফ্লাই যোগে আমরা চিটংয়ে এসে দেন চিটং থেকে আমরা দুবাইতে চলে আসি। দুবাইতে আসার পরে আমি আস্তে আস্তে দুবাইতে আসার পরেও প্রায় 3 মাস পর্যন্ত কিন্তু ভালো হয়নি। 3 মাস পর্যন্ত মাঝে মাঝে ও পূজা করতে চলে যেত, এটা করতো। 3 মাস পরে আলহামদুলিল্লাহ ও তখন আস্তে আস্তে পরিপূর্ণভাবে ঠিক হয় এবং ঠিক হওয়ার পরে আমি ওর কাছ থেকে যেই ভয়ঙ্কর জিনিসগুলো জানতে পারি যে ও ফেসবুক পেজের ধর্মগুরু নামক একটা ফেসবুক পেজ আছে এবং সেখানে সে পোস্ট করে যে আমার স্বামী আমার কথা শোনে না, আমার শাশুড়ির কথা শোনে, আমার খোঁজখবর নেয় না, আমার শাশুড়ির খোঁজখবর নেয় এবং আমার সাথে আমার স্বামীর সম্পর্ক ভালো না, আমি সম্পর্ক ভালো করতে চাই। এবং সেখান থেকে ফেসবুকের মাধ্যমে তার ওই ধর্মগুরুর সাথে যোগাযোগ হয় এবং তিনি মুসলিম সেজে ওর সাথে কথাবার্তা বলে এবং কথাবার্তা বলার এক পর্যায়ে তখন সে আমার ওই ধর্মগুরু তাকে সাহায্য সহযোগিতা করে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এবং একটা সময় সীতাকুণ্ডে গিয়ে ওর সাথে দেখাও করে, কিন্তু সে তাকে বলে নাই সে যে হিন্দু ধর্মের, এটা তাকে বলে নাই। না বলে আমার বউর সাথে সম্পর্ক তৈরি করে বলে যে তোর শাশুড়ি যেহেতু এরকমই করতেছে, তোকে কালো জাদু মন্ত্র তাবিজ করতেছে, আমার ওইখানে যেতে হবে, গিয়ে তোর শাশুড়িকে দমন ধরাইতে হবে, তুই তো তোর শাশুড়িকে আর আমার কাছে আনতে পারবি না, আমার কাছে তো তোর শাশুড়ি আর আসবে না, আমি সেখানে যাব, গিয়ে তোর শাশুড়িকে মন্ত্র পড়ে ফু দিব এবং স্বয়ং জায়গায় বসে আমি তোর উপকার করে আসবো। একইভাবে আমার বউ তখন খুশি হয়ে গেল যে আপনার মতো একজন মানুষ যদি আমাদের সাথে থাকে তাহলে তো ভালোই হয়, আপনি আমার সাথে চলেন। এই কথা বলে আমার বউ আমাকে মিথ্যে বলে তার বাবা পরিচয় দিয়ে ওই ভণ্ড লোকটাকে আমাদের পরিবারে ঢুকায় এবং ঢুকানোর পরে ও তখন বিভিন্নভাবে প্রথমত আমার আম্মুকে ঠান্ডা করে ফেলে। আমার আম্মু যখন শান্ত হয়ে যায় এটা দেখে তো আমার বউ অবাক হয়ে যায় এবং এরপর থেকে আমার বউর সাথে যা কিছু ঘটেছে ওর কিছুটা মনে আছে, কিছুটা মনে নাই, কিছুটা মনে আছে, কিছুটা মনে নাই, এরকম করতে করতে ও যে হিন্দু ধর্ম পালন করলো, মন্দিরে চলে গেল বা এত কিছু করলো, এগুলো কোনো কিছুই ঠিকমতো আমাকে বলতে পারতেছে না, ওইগুলো কেন করলো, কী কারণে করলো, কোনো সেন্স ওর ভিতরে নাই। এবং ও আমাকে এটাও বললো যে শুধু আমি না, আমার কাছে মনে এরকম অনেক মেয়েদের সাথে এই ধরনের প্রতারণাগুলো করা হয়। তো যার জন্য আমি আমার বউকে ঠিক করতে পারছি, দুবাইতে আনতে পারছি, আমরা এখন খুব ভালো আছি
এবং দেশের জায়গা সম্পত্তি অনেকটাই বিক্রি করে দুবাইতে এনেছি এবং আমরা দুজনেই দুবাইতে সেটেল হয়ে যাব। এখানে ব্যবসা বাণিজ্য করেছি, আমার মেয়েটাও মোটামুটি অনেক বড় হয়েছে। তো দীর্ঘদিন ধরে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, মানুষের সাথে যে প্রতারণা হয় সেই প্রতারণার গল্প আপনি তুলে ধরেন এবং এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। সে জায়গা থেকে আমি আমার গল্পটা আপনার সাথে শেয়ার করলাম, কারণ ওই বাবারা একজন না অসংখ্য আছে এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদেরকে টার্গেট করে, তাদের বউদেরকে টার্গেট করে এইভাবে তাদেরকে হেনস্থা করা হয়। আপনি যদি পারেন গল্পটা প্রচার করবেন, করলে অন্তত প্রবাসীর কিছু পরিবার সতর্ক হবে। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই তানবীর হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। তানবীর ভাইয়ের গল্পটা কিছুটা এলোমেলো ছিল শেষের দিকে, তো তারপরও আমি যতটুকু পারছি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি মূল ঘটনাটা। এরপরও যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের পাশাপাশি মানে আমাদের গ্রাম থেকে আরও 2-3টা গ্রামের পরে একজন হুজুর আছে। ইনি মাদ্রাসায় পড়াশোনা করতো। তার নামটা আমি বলতে চাই না, যে যার জায়গা থেকে তার ব্যবসা করে যাক, আমি কারো ব্যবসার ক্ষতি করতে চাই না। শুধুমাত্র বলবো এই হুজুরের প্রসঙ্গে, মানে এরকম হুজুর বাংলাদেশে অনেকে আছে, জাস্ট ওনার কথাই বলি। আমি একদিন সকালবেলা ব্যায়াম করার জন্য বের হয়েছিলাম, মানে ব্যায়াম করবো এই বলে বের হয়েছিলাম আমি আর আমার স্টুডিও থাকা আরেকজন ছেলে। তা বেরোয়ার পরে হঠাৎ দেখলাম যে ওনার বাড়ির সামনে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়ায় আছে, মানে রিক্সা, অটোরিক্সা, প্রাইভেট কার, মাইক্রোবাস অনেক দাঁড়ায় আছে। তা জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কী হয়েছে? পরে বলে এখানে হুজুরের কাছে আসছে। এই হুজুর মানে আপনার 7টা-8টার আগে উনি ওনার কাজ করে ফেলে। 7টা-8টার পর উনি আর কোনো রুগী দেখে না। ভোর রাত 4টা থেকে রুগী দেখে সকাল 7টা পর্যন্ত। তাই বললাম এটা কেমন গুরু, ভোর রাত থেকে রুগী দেখে 7টা পর্যন্ত, এরপর আর আগে পরে রুগী দেখে না, ওই টাইমটাতেই দেখে। তাই এটা আর ওই দেখার পরে আমি তখন চলে আসলাম যে বাপরে বাপ, আমার বাড়ির পাশে এত বড় বুজুর্গ আছে, আমি তো জানতামই না। পরে খোঁজখবর নিতে শুরু করলাম। খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে তিনি একটা মাদ্রাসায় পড়াশোনা করছে, কোরআনে হাফিজ করার জন্য চেষ্টা করছে, বাট উনি হাফিজ দিয়ে পড়ে নাই, মানে হাফিজ হতে পারে নাই, মাদ্রাসা থেকে ভাইগা চলে আসছে এবং এই সমস্ত কারণেই চলে আসছে। মানে কালো জাদু করতো, মানে লাইক জিন হাজির করতো, এটা ওইটা করতো মাদ্রাসাতে, এবং এই জন্য মাদ্রাসা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, ওখান থেকে চলে আসছে। এবং আসার পরে তিনি বিভিন্ন জিন জাতির সাথে কন্ট্রাক্ট করে বা জিন হাসিল করে বিভিন্ন দোয়ার মাধ্যমে বিভিন্ন মানুষ গেলে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে। ধরেন আপনি যে রুগীটা গিয়েছেন, যেই কারণে আপনি গিয়েছেন সেই কাজ তো আপনার হাসিল হচ্ছেই না, বরং আপনি তাকে বিশ্বাস করে আপনার সমস্ত কিছু দিয়ে আসছেন। এবং এরকমভাবেই ঘটতেছে, যেটা মানে আমি নিজের চোখে দেখার পরে অবাক হয়ে গেলাম। তা একজন লোকের সাথে আলোচনা করার পরে লোক আমাকে বলতেছে যে ভাই আপনি এগুলো কী বলেন, আপনি ওনার কাছে গিয়ে যদি আপনি জাস্ট ওনার সামনে দাঁড়ান, উনি আপনাকে আপনার অতীত সব কিছু বলে দিবে। তাই আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ, এ আপনাকে চিনে না, জানে না, আপনাকে দেখা মাত্রই যদি আপনার অতীত বলে দিতে পারে, তাহলে তার মতো ভালো মানুষ তো দুনিয়া তার একটাও নাই। সে আপনার অতীত সম্বন্ধে জানে, তার মানে সে ভালো। কীভাবে জানলো? সে অবশ্যই পীর কামেল, আপনার বাবার নাম, মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম সব কিছু বলে দেবে। তা আমি ওই গ্রামের ওই মানুষটার আমি বুঝাইতে পারলাম না যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে, প্রতিটা মানুষের সাথে একটা জিন থাকে। তা ওনার সাথেও একটা জিন আছে। যখন আমি ওনার কাছে যাব, তখন ওনার জিনে আমার জিনের সাথে কন্ট্রাক্ট করে ফেলে। আমার সাথে যে জিনটা আছে তার সাথে কন্ট্রাক্ট করে যে অমুক মক্কল আসতেছে। তখন আমার সাথে জিনটা ওই জিনটার কাছে তার সমস্ত বিস্তারিত বলে দেয়, আমার বাবার নাম, মায়ের নাম সব কিছু বলে দেয়। কারণ আমার সাথে থাকা জিনটা তো জন্ম থেকে আমার সাথে আছে, ও জানে আমার জীবনে কী ঘটেছে, সব কিছু ওনাকে বলে দেয়। দিলে পরে আমার সামনে যাওয়া মাত্রই উনি আমার বাবার নাম, দাদার নাম এবং আমি কোন সময় কোন অঘটন ঘটিয়েছি, আকাম কুকাম ঘটছে, এগুলো আমাকে বলে দিতে পারে। তো এটা কিন্তু জাস্ট উনি মন্ত্রের মাধ্যমে ওনার জিনকে দিয়ে আমার জিনের সাথে কন্ট্রাক্ট করে উনি এগুলো হাসিল করে। এগুলো কিন্তু ওনার কোনো কিছুই না, বা উনি বলতে পারবেন যে আগামী দিন আমার জীবনে কী ঘটবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। তো কথাগুলো বললাম এই কারণে, অনেক পরিবার আছে আমি দেখতে পাই, স্বামী বিদেশ থাকলে মনে করে যে আমার স্বামী আমার কথা শোনে না, পরকীয়া করে। স্বামী কাজ করতে করতে দম ফেটে মরে যাচ্ছে, স্ত্রী বলে যে না সে বিদেশে পরকীয়া করে, এই জন্য আমাকে টাইম দেয় না। এবং মা মনে করে যে আমার কথা শোনে না, আমার বউকে টাকা পয়সা দেয়। এবং ওই বেচারা যদি বউয়ের মন রাখতে না পারে, বউ তো চলে যাবে। এই জন্য বউয়ের মন রাখতে গেলে মায়ের মন রাখতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা আদৌ তাবিজ তুমান এগুলোতে বিশ্বাস করেন বা এগুলোতে বিশ্বাস, তাহলে আসলে কোনোভাবেই এগুলো কিছু হয় না। ওগুলোর ভিতরে হয়তো 100টার ভিতরে 1টা কি 2টা ভালো হয়, 99টাই খারাপ হয়। এই জন্য তাবিজ তুমান এইসবের দিকে না গিয়ে নিজের জায়গায় থেকে চেষ্টা করেন নামাজ রোজা
থেকে আল্লাহকে ডেকে ভালো কিছু করার জন্য। এরকম তাবিজ কবজ, আমি বরাবরের মতো বলি যে তাবিজ কবজ, কালো জাদু, কাউকে বশে আনার জন্য এই সমস্ত কোনো কিছুর আশ্রয় নেবেন না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আবার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।